হাস করে একটা শব্দ হলো। শব্দটা শুনে বুঝতে বাকি রইল না আমাদের, এই থাপ্পড়টা কারো মুখে মেরেছে। এবার কার মুখে থাপ্পড়টা পড়েছে আমরা একটু দেখি। এবার সামনে তাকিয়ে দেখি একটা ছেলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক সুন্দরী ও আধুনিক। কেননা সচরাচর মেয়েরা যা পারে, ওই মেয়েটা সে অনুযায়ী একটু বেশি আধুনিক। চলুন মেয়েটি কেন ছেলেটিকে থাপ্পড় মেরেছে তা দেখে আসি। তুমি আমাকে মারলে? ভাই, তোকে মারবো না তো কি করব? একটু আদর করলেই তো পারো। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। কি করে আসে? আমি তোমাকে ভালোবাসি। আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস কখনো? জানি আমি একটু কালো, তাই বলে অতটা কালো নই যে যতটা কালোতে তোমার আকাশকে বিয়ে করলে অসুবিধা হবে। দেখ, তোকে আমি আবারও মানা করতেছি। আমার পেছনে ঘুরঘুর করে নিজের সময় নষ্ট তুই করিস না। তাই ভালো হবে আমার পেছনে ঘোরা বন্ধ করে দে। যদি না করিস তবে সবে মাত্র থাপ্পড় দিয়েছি। যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। তাই ভালো হবে। আকাশের কথায় ইরা এবার একটু অবাকই হলো। তাই আবার ইরা জিজ্ঞেস করে, তোর দেখি মরার অনেক শখ। তা এতই যখন মরার শখ, তা কোথাও গিয়ে মরে গেলেই তো পারিস। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, নয়তো অনেক আগেই মরে যেতাম। তুই মর অথবা বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই শুধুমাত্র আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করে দে। ঠিক আছে, আর তোমার পিছনে ঘুরঘুর করব না। শুধু এতটুকু বলবো, আমি একদিন না একদিন তুমি আমার জীবনে অবশ্যই আসবে। তুই শুধুমাত্র স্বপ্নই দেখতে থাক। তোর সে স্বপ্ন কখনো পূরণ হওয়ার তো দূরের কথা, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। তাই আমার মুড খারাপ হওয়ার আগে এখান থেকে যা তুই। আকাশ চোখের পানি মুছতে মুছতে চলে আসে ভার্সিটি থেকে। এখন চলুন আপনাদের আকাশ ও ইরার সম্পর্কে কিছু তথ্য দেই। আগে তাহলে আকাশের সম্পর্কে কিছু বলে আসি। আকাশ হচ্ছে গল্পের নায়ক। ওর পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশের পরিবারে ওর মা ও ভাই এবং ভাবি, মোট 4 জনের ওদের বসবাস। আকাশ অন্য সব ছেলের থেকে একটু কালো। তবে সত্যিকারে আকাশের মুখ কালো হওয়ার একটা ঘটনা আছে, যা আমি আপনাদের পরে জানাবো। আকাশের পরিবারে আকাশ অনেক অবহেলার শিকার। কোনো না, আকাশের ভাবি আকাশকে একটুর জন্য সহ্য করতে পারে না। আকাশের ভাই ও মা অনেক ভালো, সেজন্য আকাশ এখনো ওর পরিবারে থাকতে পেরেছে। এখন তো আকাশের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলেন। এবার চলুন গল্পের নায়িকা ইরার সম্পর্কে আপনাদের জানাই। ইরা গল্পের নায়িকা। এরার আরো একটা ছদ্মনাম আছে, সে নামটা হলো নুসরাত জাহান ইরা। ইরা অনেক রাগী। ইরা অনেক রাগী আর বদমেজাজি, তার সাথে একটু অহংকারী। কেননা ও অনেক সুন্দরী বলে ও নিজের রূপ নিয়ে অহংকার করে। এরা ওর বাবা মায়ের একমাত্র বড় মেয়ে। এরার ছোট একটা বোনও আছে। এখন চলুন গল্পে ফিরে যাই। স্যার, আপনি কাঁদছেন? তুমি এখানে কেন? স্যার, আমি তো কিছু কাজে এসেছি ভার্সিটিতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? সে অনেক কাহিনী, এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার। স্যার, আপনি তাহলে কবে আবার ফিরে আসবেন? যেদিন আমার আবার আগের চেহারা ফিরে পাবো, সেদিন আমি আবারও আসবো। ঠিক আছে স্যার, যদি আপনার কখনো প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমিও আমার টিম আপনার সহায়তা অবশ্যই করব। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি। এইদিকে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে আসে। রুমে এসে ওর মাকে ডাকে। মা, মা, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বাবা তোর? মুখটা এমন দেখাচ্ছে কেন? মা, কিছু হয়নি, আমাকে খেতে দাও। তুই নিচে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ভাবি কোথায়? তুই এসেছিস বলে রুমে চলে গিয়েছে। জানি আমি মা, আমার চেহারা কালো বলে আমার দিকে তাকাতে উনি পাচ্ছে না। তেমন কিছু না আকাশ। মা, আমি জানি। তাছাড়া তুমি চিন্তা করো না, আমার মুখ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হচ্ছে। ওই ওষুধ তৈরি হয়ে গেলে আমার এই কলঙ্ক উঠে যাবে। তখন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আচ্ছা যা, গিয়ে তুই একটা কাজ কর, খেতে আয়, আমি বরং তোর খাবার দিচ্ছি। এইদিকে আকাশ নিচে নামে ফ্রেশ হয়ে নিচে নেমে খাবার খেতে বসে। তখন আকাশ ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করে। মা, ভাইয়া কোথায়? ও তো অফিসে গিয়েছে। তা ভাইয়ার জন্য খাবার পাঠিয়েছো? তোর ভাবি এসে খাবার টিফিনে ভরবে, তারপর তোর ভাবি গিয়ে দিয়ে আসবে। তুমি ভাবিকে বলে দিও, এইভাবে ভাবির বাহিরে যাওয়াটা ঠিক না।
তাছাড়া আমি দিয়ে আসবো খাবার। দরকার নেই কারো খবর দেওয়ার। তাছাড়া তুমি কি ভাবছো আমার স্বামীর চাকরি খাওয়ার এত ইচ্ছে কেন তোমার? ভাবি, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলেছি। তোমার এই চেহারা যদি অফিসের কেউ দেখে তাহলে তোমার ভাইকে অনেক বিশ্রী বিশ্রী কথা শোনাবে। হয়তো দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের চাকরিটাও চলে যেতে পারে। তাই আমি গিয়ে দিয়ে আসবো। এদিকে আকাশের চোখের পানি ঝরতে থাকে, কেননা এই গল্পে এত রহস্য আছে যে আপনারা বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে শেষ হবে। সেজন্য আপনাদের পুরো গল্প অবশ্যই পড়তে হবে, কেননা আপনারা যদি একটা পর্ব মিস করে ফেলেন তাহলে গল্পের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আকাশ চোখ থেকে পানি পড়ছে, আর অন্য দিক দিয়ে আকাশ, আমি তোর যন্ত্রণা বুঝতে পারি। অদ্রি মনে করে এসব কিছু আবিরের অবদান, কিন্তু যখন ও জানতে পারবে এই সব কিছু। থাক না মা এইসব কথা। তাছাড়া আমি এখন আর এইসব কিছু নিয়ে ভাবি না একটুও। সেই 2 বছর থেকে অবহেলা সহ্য করে আসতেছি। তাছাড়া ভাবি প্রেগনেন্ট। এই অবস্থায় এইভাবে জার্নি করাটা ভাবির জন্য ঠিক না। আমি তো কিছু বললেও শোনে না। তাছাড়া তোর কথা তো বাদেই দিলাম। তোর ভাইয়া যেখানে কিছু বলে না সেখানে আমরা কি বলবো বল? মা, ভাইয়া ঠিকই বলে, তাছাড়া ভাবি শুনতে চায় না। কি বলছিস? মা, ঠিকই বলছি। ভাইয়াও অনেকবার বোঝালো, কিন্তু ভাবি কোনো কথাই শুনলো না। এইদিকে অদ্রি খাবার রেডি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে এইদিকে অদ্রি অফিসে চলে আসে। অফিসে এসে খাবার দেয় আবিরকে। আবির খাবার নিয়ে বসে আছে। তখন অদ্রি বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তোমাকে আমি কতবার মানা করেছি তুমি এই অবস্থায় আসবে না, তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ভাইকে দিয়ে পাঠাবো। আর ওর জন্য তোমার চাকরি যাক তা আমি চাই না। ওর জন্য আমার চাকরি কেন যাবে? ওর যে চেহারা, এই চেহারার জন্য কেউ দেখলো যদি জানতে পারে ও তোমার ভাই, তাহলে অফিস থেকে তোমাকে তোমার বস বের করে দিতে বেশি সময় লাগবে না। তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও এখান থেকে। এইদিকে অদ্রি একটা ভেঙচি কেটে বেরিয়ে আসে। পথের মধ্যে অদ্রি বাড়ির জন্য কিছু বাজার করে নেয়। বাজার করে বাড়িতে এসে কিচেন রুমে যায়। ওখানে গিয়ে বলতে থাকে, আমি এই বাড়িতে খেটে মরি আর সেখানে অনেক নবাবের ছেলে খেয়ে খেয়ে থাকে। আমি এই অবস্থায় এত কষ্ট করি, কারো কি চোখে পড়ে না? দেখো বৌমা, তুমি এরকম চেঁচাবে না। আকাশ তো তোমাকে বলেছে ওই সব করবে, কিন্তু তুমি তো ওকে কোনো কিছু করতেও দাও না। কেন করতে দিব? আপনার ছেলের এই চেহারা দিয়ে বাজার করবে, তা আমি রান্না করে খাবো? তা ভেবেছেন কি করে? তাছাড়া এই সংসার আমার স্বামীর টাকাই চলে, আপনার ছেলের টাকাই না। তাই আমি যা বলবো তাই হবে। ভুলে যেও না, এটা আমার বাড়ি, তোমার না। আসলে আমি তো ভুলেই গিয়েছি, এটা আপনার বাড়ি। এখন যেহেতু মনে আছে, তাহলে পরবর্তীতে কথাটা মনে রাখবে। তুমি আমার ছোট ছেলেকে একটুও সহ্য করতে পারো না। কখনো তা করবোও না। এদিকে আকাশ রাতে বেরিয়ে চলে আসে রাস্তার পাশে, কেননা আকাশকে নেওয়ার জন্য কয়েকটা গাড়ি এসেছে। আকাশ ওখানে যায়। কয়েকজন লোক নেমে গাড়ির দরজা খুলে দিলে আকাশ ভেতরে চলে আসে। এরপর গাড়ি চলতে থাকে। অন্যদিকে তোরা নাকি ওই ছেলেটাকে মেরে ফেলেছিস? মেরে ফেলেছিস তো, কিন্তু হঠাৎ এত বছর পর জিজ্ঞেস করছেন, কোনো কিছু হয়েছে কি? আসি শিওর হতে এই কথা বললাম। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা এখনো বেঁচে আছে। বস, কি যে বলেন আপনি? এত বড় একটা নিউক্লিয়াস বোমার আঘাত ও শরীরে লেগেছে, এরপর ও বাঁচবে কি করে? বস, আপনি নিজেও জানেন তা কখনোই সম্ভব না। ওই বোমার আঘাত থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। তোমরা নিজেদের কাজ করো। 2 দিন পর আমার বস আসবে, তখন যেন ওনার উপরে কোনো হামলা যেন না হয়। চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে নিব। ওনাকে আমরা সিক্রেট ভাবেই রাখবো। তোমরা তোমাদের কাজে যাও এখন। এইদিকে ওরা নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ কিছু অফিসারের সাথে চলে আসে ল্যাবে। এই ল্যাবে সব ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং এর অ্যান্টিবডি তৈরি করা হয়। আকাশ চলে আসে ওখানকার ডক্টরের কাছে। ডক্টর, আমি কি আগের রূপ পাবো না আবার? অবশ্যই পাবে তুমি, তবে তার জন্য একটু কষ্ট করতে হবে তোমাকে। যেমন? এই ট্রিটমেন্ট তোমাকে সপ্তাহে 1 দিন করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে রাতে চলে এসো। এই কেমিক্যাল তোমার শরীরে লাগাবো। এতে করে তোমার শরীরে থাকা কালো আবরণগুলো উঠে যেতে থাকবে।
তখন তুমি এভাবে আগের রূপে তুমি ফিরে আসবে। তা কয়দিন লাগবে? কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দিলে 6 মাস লাগবে, আর যদি কিছুটা কমিয়ে দেই তাহলে 1 বছর। যদি ক্যামিলের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে তো এটার সাইড ইফেক্ট আছে। এটা সাইড ইফেক্ট হলো তোমার শরীর জ্বলবে, সাথে ক্ষতও হয়ে যেতে পারে। তাহলে 1 বছর না হয় অপেক্ষা করি। তুমি 6 মাস ব্যবহার করার পর এর গুণাগুণ তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন। এরপর ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে। রাত 1টা বাজে। আকাশ ওখান থেকে বের হওয়ার সময় আকাশ, একটা কথা খেয়াল রাখবে, এই কেমিক্যাল সকালে গোসলের সাথে পরিষ্কার করবে, এই ক্রিম পরে মেখে নিবে। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে বাড়িতে। বাড়িতে আসার সময় আকাশ নিজের রুমে চলে আসে, তাও দৌড়িবে। রুমে সে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে গোসল সেরে ওষুধ লাগিয়ে নেয়। এরপর রেডি হয়ে বেরিয়ে আসে। মা, আমার খাবার দাও। তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর ভাইয়াকেও ডেকে আনি। ঠিক আছে, যাও। এইদিকে আকাশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। আবির এসে, কি রে, কখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার অফিস কেমন চলতেছে? ভালোই। তা তোর মুখে এইগুলো কি মেখেছিস? কই কিছু না তো। ঠিক আছে, অদ্রি খাবার দিয়ে যাও। এইদিকে অদ্রি খাবার দিয়ে যায়, সাথে এও বলে, দেখো, আমি এই সংসারে 3 জনের বেশি লোকের রান্না করতে পারবো না। তুমি কোন 3 জনের কথা বলতেছ? কার আবার? আমার, তোমার আর মায়ের। তাহলে আমার ভাইয়ের খাবার কেন রান্না করবে? আমি কি জানি? এই সংসার চলে তোমার টাকায়, সেখানে তোমার ভাইয়ের জন্য আমি খাটতে পারবো না। অদ্রি, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো তুমি। আমি কোনো কথা বেশি বলিনি, শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি। এত বড় হয়ে গিয়েছে, কাজ করতে পারে না ও? কি কাজ করবে ও? তুমি দেখছো না ও কি অবস্থা হয়েছে? আমি এত কিছু জানি না, আমি এতগুলো লোকের খাবার রান্না করতে পারবো না। এইদিকে আকাশ চোখের পানি ফেলতে ফেলতে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে। ঠিক আছে, কাল থেকে আমাদের বাসায় নতুন আসবে। ও আমার আর ওর খাবার রান্না করবে। ওর জন্য একটা রুম তৈরি করে রেখো। আর কোনো কাজ নেই নাকি? নিজেকে থাকতে দিয়েছি কত না, আবার উনি কিনা কাজ করার জন্য মেয়ে নিয়ে আসবে। কোনো মেয়ে হবে না। তা মেয়ে না আনলে ওর খাবার রান্না করবে কে? রান্না আমি করব। তবে কি? ওকে এই সংসারে মাসে 5,000 টাকা করে দিতে হবে, তাও সংসার খরচ। বাকিগুলো ও নিজের পকেট থেকে খরচ করবে। ঠিক আছে, তাই হবে। কোনো কিছু হবে না। তুমি যদি সবার জন্য রান্না করতে পারো তাহলে এই বাড়িতে থাকবে, যদি না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। কি? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতেছো? হ্যাঁ, বলতেছি, এটাই শেষ কথা। তাহলে ভালো লাগলে থাকবে, নয়তো চলে যাবে। আকাশ, তুই মন খারাপ করিস না। ভাইয়া, আমি তাহলে এখন ভার্সিটিতে যাই। আমি তোকে নামিয়ে দিই, চল। এইদিকে ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে অদ্রি রাগে নিজের রুমে চলে আসে। এই ছেলেকে নিজেকে কিভাবে, আমি তো ওকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দরকার হলে যতটা নিচেই না নামতে হয় আমাকে। অন্যদিকে আকাশকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় অফিসের দিকে। আকাশ ভার্সিটিতে গিয়ে চলে আসে নিজের রুমে। ওখানে ইরাও ওই রুমে ছিল। আকাশ যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করছে। দেখ ওই বিশ্রী ছেলেটা এসেছে। কেন যে স্যার ওকে এখানে পড়ার অনুমতি দিয়েছে বুঝতে পারি না। কিছুক্ষণ পর স্যার এসে ওনার লেকচার শুরু করলো। স্যার লেকচার নিয়ে দিবিয়ে যায়। অন্যদিকে আকাশ যখন রুম থেকে বের হচ্ছিল তখন ইরার সাথে ধাক্কা লাগে। এতে করে ইরা গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় মারে। আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ইরা বলে, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে টাচ লাগার? দিলি তো আমার শরীরটা নোংরা করে। তোদের মতো ছেলেকে ভার্সিটিতে ঢুকতে দেয় কে? দেখুন, আপনি কিন্তু একটু বেশি করতেছেন। কি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। দে আর একটা চড়কে, আমাদের সাথে এমন ভাবে কথা বলার জন্য। না রে, সবে মাত্র একটা দিলাম, আরেকটা না হয় তুই দে। আমি ওকে মেরে আমার হাত নোংরা করতে চাই না। ঠিক আছে, তাহলে আমি না হয় থাপ্পড় দিই। নদী আকাশের মুখে থাপ্পড় দিতে যাবে। আকাশ নদীর হাত ধরে ফেলে, উল্টো নদীকে একটা থাপ্পড় দেয়।
এতে করে ইরা, নদী সহ ভার্সিটি থাকা বাকি সবাই অনেক অবাক হয়। এই তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আমি তোকে ছাড়বো না আজকে। তোকে যদি আমি আজকে হসপিটালে না পৌঁছাতে পারি তাহলে আমার নামও নদী না। তোর ভাইকে কল দিয়ে আসতে বল। এখনই দিচ্ছি। তুই এখানে দাঁড়িয়ে থাক, তারপর দেখ তোর কি হাল করি। আমিও দেখি তুই আমার কি কি হাল করিস। শুধু 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি আমি কি জিনিস। এদিকে আকাশ বসে আছে, অন্যদিকে নদী কাককে যেন কল করেছে। কিছুক্ষণ পর দুইটা গাড়ি ভার্সিটিতে ঢুকে। ওই গাড়ি থেকে 12 জন লোক নামে। ওরা নেমে নদীর কাছে আসে। কি হয়েছে ম্যাডাম, আমাদের ডেকেছেন? তোমাদের সামনে যে ছেলেটা আছে ওকে এমন মার মারবে 2 মাস ও হসপিটাল থেকে বের না হতে পারে। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান, আমি ব্যাপারটা দেখতেছি। ইরা চল আমরা যাই, ওরা ওকে উচিত শিক্ষা দিবে। এদিকে ইরা ও নদী, ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ এখনো বসে আছে, তার সাথে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে কয়েকজনকে আকাশ খুব ভালো করে চেনে, কেননা ওদেরকে আকাশ একবার অনেক মার মেরেছিল। ওদের মধ্যে আবার অনেকে মারাও গিয়েছিল। আবার যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেক এখন দাঁড়িয়ে আছে এখানে। আকাশ ভালো করে জানে ওদের কোন জায়গায় মারলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার সাথে হসপিটালে ওদের যেতে হবে। আকাশ বসা থেকে উঠে গিয়ে ওদের সামনে যায়। তোর সাহস দেখে তো আমি সত্যিই অবাক হচ্ছি। এখন ও তো সাহসে কিছু দেখলাম না। যেখানে আমাদের দেখলে সবাই ভয় পায়, সেখানে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এই ভেবে আমি অবাক হচ্ছি। তা তোরা কি এইভাবে কথা বলতে থাকবি নাকি মারামারিও করবি? সত্যিই তোর সাহস আছে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। ওরা সবাই মিলে আকাশকে মারার জন্য আসে। আকাশ উল্টো ওদের সবাইকে মারতে থাকে। ওরা অনেকে মার খেয়ে মাটিতে শুয়ে আছে, কিছু লোক এখনো মার খাওয়া বাকি আছে। কি রে, থেমে গেলি কেন? তুই কে বলতো? তা জেনে কি করবি তুই? তোর মারার স্টাইল আমার থেকে পরিচিত লাগতেছে। তা শুধু কি কথাই বলতে থাকবি নাকি মারামারি করবি? লোকগুলো পালাতে যাবে, আকাশ ওদেরকে দৌড়ে দৌড়ে মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে শুয়ে আছে। অন্যদিকে একটা লোক আকাশের মাথায় বাড়ি দেয়। বাড়ি খেয়ে আকাশের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও আকাশ থেমে থাকেনি, ওদের মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। এইদিকে আকাশও মাটিতে শুয়ে আছে। অন্যদিকে রবি তখন ভার্সিটিতে আসে। রবি আকাশকে দেখে দৌড়ে কাছে আসে। স্যার কি হয়েছে আপনার? আর এরা কারা? পরে জানাবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলো। চলুন স্যার, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এদিকে আকাশকে হসপিটালে নিয়ে যায়। রবি হসপিটালে নিয়ে যাওয়ার পর রবি আকাশের ভাইকে কল দেয়। এদিকে ডক্টর জানায় ওনাকে এখনই অপারেশন করাতে হবে। তা করুন, সমস্যা কি? আগে টাকা জমা করুন, তারপর অপারেশন শুরু করব। এই তোরা ডক্টর না কোসাই? রোগীকে যেখানে সুস্থ করবি তা না করে তুই টাকা ছাড়া অপারেশন করবি না? যদি ওর কিছু হয় তাহলে তোকে আমি বাঁচতে দিব না। আপনি বন্দুক নিচে নামান, আমি এখনই অপারেশন করতেছি। মনে রাখবেন, ওনার যদি কিছু হয় তাহলে তো আপনি মারা যাবেন, তার সাথে আপনার পরিবারও। এদিকে ডক্টর একদিক দিয়ে আকাশের অপারেশন করছে, অন্যদিক দিয়ে একজন নার্স পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশও আসে, তার সাথে অপারেশনও শেষ হয়ে যায়। অপারেশন শেষ হওয়ার পর অপারেশন সাকসেস। রবি ডক্টরের সাথে কথা বলছে। অন্যদিকে আবির হসপিটালে চলে আসে। আবিরের পিছনে পিছনে পুলিশও ওখানে চলে আসে। পুলিশ এসেই রবির হাতে হাত কড়া পরিয়ে দেয়। এতে রবি তো অবাক হয়, সাথে আবিরও। কি ব্যাপার রবি স্যার, আপনি ওকে অ্যারেস্ট কেন করেছেন? ওনার কাছে বন্দুক আছে, তাছাড়া ইনি ডক্টরকে মারার হুমকিও দিয়েছে। কিন্তু কেন দিয়েছে তা তো জিজ্ঞেস করবেন। দেখুন, ওনার কাছে বন্দুক আছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করব। কিন্তু উনি কে? ওনাকে তো চিনলাম না। আমি আপনার ভাইকে হসপিটালে নিয়ে আসছি, কিন্তু ডক্টর টাকা না পেলে চিকিৎসা করবে না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে হুমকি দিয়েছি। ডক্টর দেখুন, আপনাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো। টাকার জন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে আপনারা পারেন না, তাই আগে চিকিৎসা করবেন, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু মিস্টার রবি, আমাদের কিছু করার নেই। আপনার কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। চিন্তা করবেন না, আমি পুলিশ স্টেশনে যাব আর চলে আসব। কিন্তু কি করে আসবে? তাছাড়া তুমি কে? তোমাকে তো চিনলাম না। আকাশ স্যার আমাকে চিনে। আমি তাহলে যাচ্ছি, শুধুমাত্র যাবো আর আসবো, তাছাড়া কল দিলে তো এখান থেকে যেতেই হবে না।
আসলে আপনার পরিচয় কি? রবি পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। উনি কার্ড দেখে রবিকে স্যালুট করে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে যান। তাছাড়া আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এবার আপনারা আসতে পারেন। পুলিশ চলে যায়। অন্যদিকে আকাশ চলে যায়। অন্যদিকে ওরা অপেক্ষা করতে থাকে। রাতের বেলায় আকাশের জ্ঞান ফেরে। আকাশ তাকিয়ে দেখে আবির ও রবি পাশে বসে আছে। আকাশের জ্ঞান ফিরতেই উঠতে হবে না, মাকে আমি এখনো বলিনি। তাছাড়া মা জানলে আরো বেশি চিন্তা করতে থাকবে। তাছাড়া তোকে আমি কালকেই নিয়ে যাব। রবি চলে যাওয়ার পরের দিন আবির আকাশকে নিয়ে বাসায় আসে। বাসায় আসতেই আকাশের মা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে তোর? এসব কি করে হলো? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। বাইরে মারামারি করে যখন বাড়িতে আসা হচ্ছে, একে তো আমি খেটে মরি, তার উপরে এই আরেকটা ঝামেলা। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এলাম আমি। আকাশ কোনো কথা বলেনি, কারণ এই কথাগুলো শুনতে শুনতে আকাশের অভ্যেস হয়ে গিয়েছে। আকাশ নিজের রুমে যাবে, আবির আকাশের হাত ধরে নিয়ে যেতে থাকে। আকাশ ভালো করে জানে এখন যদি আবার আবির কিছু বলে তাহলে ওর ভাবি এখানে সমস্যা সৃষ্টি করবে। তাই জন্য আকাশের আবির চুপ করে আছে। রুমে নিয়ে গিয়ে আকাশকে বসিয়ে দেয়। তুই এখানে থাক, আমি আসতেছি। কোথায় যাবে ভাইয়া? তোর জন্য খাবার আনতে। তাছাড়া তুই কিছু খেতেও পারিসনি। আবির নিচে যায়। অন্যদিকে আবির খাবার নিয়ে আসে। খাবার নিয়ে গিয়ে আকাশকে খাইয়ে দেয়, সাথে ওষুধও। খাবার শেষে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখতে পায় আবির মন খারাপ করে বসে আছে। তাই আকাশ জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে? তোর ভাবি ছোট বোন আসবে। এটা তো ভালো কথা, কিন্তু এতে সমস্যা কোথায়? ও এখানে 1 মাসের মতো থাকবে। তা তো বুঝতে পারলাম। এরপরে কি হয়েছে তা বলো আমাকে। তোর ভাবি তোকে ওই 1 মাসের জন্য বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোর এই অবস্থা নাকি ওর বোন দেখতে পারবে না, তাই তোর ভাবি চায় ওর বোন এখানে থাকবে ততদিন তোকে বাড়িতে রাখবে না। এই ব্যাপার? তাতে এত চিন্তার কিসের? আমি না হয় 1 মাস অন্য কোথাও গিয়ে থাকবো। মাথা খারাপ নাকি তোর? এই অবস্থায় তুই এইগুলো কি বলছিস? এইগুলো ঠিকই তো বলছি, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক। তুই কোথাও যাবি না, যা হওয়ার পরে দেখা যাবে। কিন্তু ভাইয়া, এতে তো আমারই সমস্যা হবে। কি সমস্যা হবে? আমি এখানে থাকলে ভাবির বোন যদি আমার নামে উল্টাপাল্টা কোনো দোষ চাপিয়ে দেয়, তখন তো তোমরা সবাই আমাকে খারাপ ভাবতে থাকবে। ওই রকম কিছু হলে তখন দেখা যাবে। তাছাড়া আমি জানি আমার ভাই ওইরকম কোনো কিছু করতেই পারে না। তাছাড়া যা হওয়ার তখন দেখা যাবে। আমি অফিসে যাচ্ছি, তোর ভাবির বোন 1-2 দিনের ভিতরে চলে আসবে। তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তাই হবে। আবির অফিসে চলে যায়। আকাশ অনেক ভোর হচ্ছিল, তাই বসে বসে টিভি দেখছিল। তখন অদ্রি রুমে আসে। এই, তোর ভাই তোকে কিছু বলেছে কি? বলেছে। তাহলে বিকেলেই বের হয়ে যাবি। কেন বের হব? কেন বের হবি মানে? আবিরকে তোকে বলেনি আমার ছোট বোন আসবে? ভাইয়া তো বলেছে। তাহলে বের কেন হবি না? আমার মাথায় এই অবস্থা, তারপর কখন কি হয়ে যায় তাই তো বলতে পারছি না আমি। যাই হয়ে যাক না কেন, মোড়ে তো আর যাবি না, তাই বিকেলেই বের হয়ে যাবি। এটা আমার বাবার বাড়ি। ভাইয়ারও যতটুকু এই বাড়িতে থাকার অধিকার আছে, আমারও এই বাড়িতে থাকার অধিকার আছে। অধিকারের কথা যখন বলছিস, আজকে থেকে তুই যতদিন না পর্যন্ত রোজগার করতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর জন্য কোনো খাবার রান্না করব না। আমিও দেখি কে তোকে রান্না করে খাওয়াই। কথাগুলো বলে অদ্রি রাগ দেখে ওখান থেকে চলে গেল। অন্যদিকে আকাশও তেমন কিছু না ভেবে শুয়ে থাকে। দুপুর গড়িয়ে গেল, আকাশকে এখনো খাবার দিচ্ছে না। তাই আকাশ ওর মাকে ডাকে। মা, মা, ও মা। কি হয়েছে? মা, আমার খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার নিয়ে আসতেছি। ওকে কোনো খাবার দিব না আমি। বৌমা, কি বলছো এসব? আমার ছেলে একে তো অসুস্থ, তার উপর তুমি এইসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। আপনার ছেলে যতদিন না পর্যন্ত সংসারে টাকা না দিবে ততদিন পর্যন্ত আমি ওর জন্য কোনো খাবার রান্না করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এই সংসারে তো আমিও টাকা দিই না, তাহলে আমাকে কেন খেতে দিচ্ছ? এটা আপনার বাড়ি, তাই সেই হিসাবে আপনাকে খেতে দিচ্ছি, নয়তো কত আগে আমি বের করে দিতাম। দেখুন, আমি পারবো না। আমার স্বামী রাত দিন খেটে মরে, আর সেখানে আপনার এই ছেলেকে আমি খাওয়াতে পারবো না। তাই আপনি আপনার ছেলেকে বলে দিবেন
যদি সংসারে টাকা না দিতে পারে আমি ওর জন্য খাবার রান্না করতে পারবো না। অদ্রি চলে যায়। অদ্রি যাওয়ার পর আকাশের মাও চলে আসে। এরপর আকাশ কল দেয় রবিকে। রবি কল ধরে আকাশ রবিকে বলতে থাকে। রবির সাথে কথা বলা 30 মিনিট পর রবি আকাশের বাড়ির দরজার সামনে এসে দরজায় টোকা দেয়। অদ্রি এসে দরজা খুলে দিয়ে যায়। কাকে চাই? আকাশ, স্যারের কাছে যাব। তা ওনার রুম কোনটা? ওই ভিখারির বাচ্চা আবার সার হলো কবে থেকে? এখানে খাবার আছে, তাই এবার আমাকে সাইড দিলে আমি রুমে যেতে পারতাম। যা তাড়াতাড়ি, বেশি সময় যেন না লাগে। কি যে বলেন না, আমাকে যদি আগে সব কিছু বলে দিত তাহলে এতক্ষণে আপনার অবস্থা আমি খারাপ করে দিতাম। ও তাই বলেন? কি আমাকে কথাটা বলেছিস তুই? আপনাকে কেন বলতে যাব? আচ্ছা স্যার, খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওনাকে খাওয়াতে হবে আমার। যা তাড়াতাড়ি। রবি খাবার নিয়ে আসে। আকাম খাবার খাচ্ছে। আকাশ রবিকে সবকিছু বলতে থাকে, সাথে খাবারও শেষ করে। সবটা জেনে রবি বলে, স্যার একটা কথা বলার ছিল। কি কথা? 1 মাস পর একটা মিশন আছে, যদি উনি ওই মিশনে আমাদের সাথে যেতেন। তুই তো জানো আমি নিজেকে যতদিন না পর্যন্ত ঠিক করে নিতে পারবো ততদিন আমি কোনো মিশন তো দূরের কথা ক্যাম্পেও আসবো না। কিন্তু স্যার আপনাকে আসতেই হবে, এই মিশনে আপনাকে ছাড়া হবে না। তোমার বড় স্যারকে বলো আমার সাথে যেন যোগাযোগ করে নি। ঠিক আছে স্যার, আমি বড় স্যারকে বলবো। ঠিক আছে। পরের দিন সকালে বড় স্যার আকাশকে কল দেয়। আকাশ ওনার সাথে কথা বলার জন্য বারান্দায় যায়। জি স্যার বলেন। কেমন আছো আকাশ? আপনি তো ভালো করে জানেন আমি কেমন আছি। তা তো জানি। তা তোমার উপর অ্যাটাক করেছে কে? ওরা তেমন মাফিয়া গ্রুপের না, ওরা ভার্সিটির ছাত্র। ওরা তোমার উপরে অ্যাটাক কেন করেছে? সে অনেক কাহিনী। এখন তুমি আসছো তো? কিন্তু স্যার, একবার এই একই মিশনে গিয়ে আমি নিজের শরীরের রং হারিয়েছি। এভার তেমন কোনো কিছু হবে না। এবার এর চেয়েও শক্তিশালী পোশাক আমরা বানিয়েছি, যা 1000 ডিগ্রি চাপ সহ্য করতে পারবে। এই অবস্থায় তোমার কোনো ক্ষতি হবে না। কবে আসতে হবে আমাকে? তোমার তো মাথায় আঘাত, তুমি 10 দিন পর আসো। এরপর তুমি একটু ট্রেনিং করবে। এতদিন না থাকায় তোমার ট্রেনিং চালু নেই, তাই এখন তুমি ট্রেনিং করতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলে আসব। তুমি তাহলে চলে আসো। তোমাকে তবে এই দেশে না, আমেরিকায় গিয়ে মিশন করতে হবে। অন্য দেশে গিয়ে মিশন কি করে? চিন্তা করো না, এই দেশের লোকেরাই তোমাদের নিবে। তার বিনিময়ে তোমরা যদি মিশন শেষ করতে পারো তাহলে ওরা তোমাকে আমাদের দেশে 1 কোটি টাকা দিবে। যদি তোমাদের আহত বা অন্য কিছু হও তবুও পাবে। তা ওই দেশের আর্মি কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, তোমরা এখান থেকে যাবে 10 জন। তাছাড়া এদেশে ওদের আর্মি যাবে 50 জন। তুমি এই দেশে যাওয়ার পর ওরাই বাকিটা দেখবে। ঠিক আছে, আপনি তাহলে কাগজপত্র তৈরি করতে থাকেন। স্যারের সাথে কথা বলে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ইরা গাড়ি দিয়ে আকাশকে ধাক্কা দিতে গেলে আকাশ সামনে থাকা বাইকে দেখতে পায়, তাই সাথে সাথে ওখান থেকে সরে যায়। আকাশ সরে যাওয়ার পর ইরা গাড়ি না থামিয়ে চলে যায়। আকাশ ভার্সিটিতে এসে ইরা ও নদীর কাছে আসে। তোমরা দুজন চাওটা কি? কি চাই তুই কি বুঝিস না? ওই দিনের ঘটনার পর তুই ভুলে গেলি কি করে? ভুলিনি আমি। তা আমাকে এটা বলো এখন, আমাকে মেরে তোমাদের লাভটা হবে কি? অনেক লাভ হবে, অনেক লাভ হবে। কি লাভ একটু শুনি। লাভটা হচ্ছে তোর এই মুখ আমাদের আর দেখতে হবে না। সেজন্য আমাকে জানে মেরে ফেলতে চাও? হ্যাঁ চাই আমি। নদী চল এখান থেকে। ওরা দুজন চলে যাওয়ার পর আকাশ ক্লাস করতে যায়। ক্লাস শেষ করে আকাশ ক্যান্টিনে গিয়ে বসে। ওখানে বসার পর, স্যার আপনি যাচ্ছেন? হ্যাঁ, তুমিও তো যাবে। হ্যাঁ স্যার, এই নিন আপনার কাগজপত্র। এইগুলো দাও তাহলে, আমি এখন তাহলে বাসায় যাচ্ছি। ঠিক আছে। আকাশ বাসায় এসে ওর রুমে চলে আসে। আসার আগে, মা এই নাও 5000 টাকা, এটা ভাবিকে দিয়ে দিও। আর একটা কথা, আমাকে খেতে দাও। আকাশের কথা শুনে ওর মা কান্না করতে থাকে। এই আমি কি দেখতেছি, তুই নিজের বাড়িতে ভাত কিনে তোকে খেতে হচ্ছে? এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর কি আছে? থাক গিয়ে সেসব কথা। আসলে ভাবি আমার এই চেহারা দেখতে চাইছে না, সেজন্য উনি এমন করতেছে। তোর এই সমস্যা না হলে হয়তো এমনটা হতো না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আগের রূপে ফিরে আসবো।
তাই যেন হয়। এখন তুই রুমে যা, আমি না হয় তোর জন্য খাবার বাড়তেছি। আচ্ছা আমি যাই তাহলে। আকাশ রুমে চলে আসে। রুমে এসে ওর টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে তাকিয়ে দেখে একটা মেয়ে গোসল করতে। মেয়েটি কোন অবস্থায় শরীরে আরো অন্যান্য কাজ আমায় করতে হয়, বাজার করা, আরো টুকটাক কিছু কাজ করতে হবে তোমায়, আর আমার মেয়েকে সময় দিতে হবে। আমি রাজি। আমি সারাদিন করার সাথেই থাকি। এখন আর একটু সময় দেওয়া লাগবে, তখন আমার 10,000 টাকা সেভ হবে। আমার থাকার খাওয়া 10,000 যায়, তাই রাজি হলাম। কবে আসবা তুমি? কয়েকদিন যাক, তারপর। ওকে। তোরা বসে গল্প কর, আমি খিচুড়ি রান্না করছি। ওকে আম্মু, তার আগে আমাদের 2 মগ কফি বানিয়ে দাও। আচ্ছা দিচ্ছি। আন্টি রান্নাঘরে গেল আর কণা আমায় ওর বেডরুমে নিয়ে গেল। আমি ওর বেডরুমে গিয়ে, কণা এগুলো কি? দেয়ালে লাগানো আমার ছবি দেখিয়ে। ওই ছেলেটাকে ভালোবাসতাম। ওটা তো আমার ফটো, আর তোমার সাথে তো পমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এই ফটোগুলো রাখছো কেন? সেই ছেলেটাকে যে এখনো পাগলের মতো ভালোবাসি। তোমার ঢং। বলি চেয়ার টেনে নিয়ে ফটোগুলো ছেঁড়ার জন্য হাত বাড়ালাম। যদি একটা ফটো ছিল, তোমার অবস্থা খারাপ আছে। প্লিজ এমন পাগলামো করো না। তোমার আম্মু জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আম্মু সব জানে। দেখো কণা, তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবা, পয়সাওয়ালা জামাই পাবা, আর এগুলো দেখলে তোমার অনেক সমস্যা হবে। তোকে সেটা বলতে হবে। আমি কি করব? ওকে, তুমি কি করো করো। আমি তাহলে আজকে চাকরি ছেড়ে দিচ্ছি, থাকবো না আর এই শহরে। সেই সুযোগ নেই চান্দু। দেখা যাবে। বলে আমি চলে আসতে ধরলাম, তখনই কণা পমার হাত টেনে ওর বিছানায় বসালো। 5 বছরের এগ্রিমেন্টের কথা মনে আছে? যদি চাকরি না করো কমপক্ষে 2 বছরের জেল হয়ে যাবে। বলেও সমস্যা নেই। কি করবে আমায়? এখন যে চাকরির হাহাকার, 2 দিন পরই অন্য লোক পেয়ে যাবে। যদি জেল হয় তোমার পরিবারের কি হবে ভেবে দেখেছো? তাহলে কি করবা? আমি চাকরি করব। এই তো গুড বয়। কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে আছি। নীরবতা ভাঙলো আন্টির কফি আনার কারণে। আন্টি কফি দিয়ে গেল। কণা আর আমি কফি পান করতেছি, তখনই, কণা তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়। তুমি অন্য কাউকে ভালোবাসো? কফি খাওয়া বাদ দিয়ে আমার কাছে এসে বলল। আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আমি জানি, আর আমি তোমার আব্বু আর হবু শ্বশুরের চিকিৎসা করাবো। তুমি আবার কিছুদিন পর খোটা দিবা। আমায় কি এমন মনে হয় তোমার? কয়েকদিন সময় দাও আমায়। ওকে, চলো ছাদে যাই। না, আমি বাসায় যাব। আম্মু রান্না করছে, খেয়ে যাবা। দেখো তো কত দূর হলো। ওকে। কণা নিচে চলে গেল, আর আমি ভাবতেছি কণাকে আমারই আগে পছন্দ হয়েছিল, তারপর ভালোবেসেছিলাম। অনেকদিন পিছনে ঘুরেছি, অনেক থাপ্পড়ও খেয়েছি, তবুও বেহায়ের মতো পিছনে ঘুরতাম। আর ওদিকে কণাও চুপি চুপি আমার সব ইনফরমেশন বের করেছিল। পরে রাজি হয়, শুরু হয় আমাদের প্রেম। 1 বছর চুটিয়ে প্রেম করি, একে অপরকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন দেখা না করলে আমায় মার খেতে হতো, আর আমার অধিকাংশ পোশাক কণাই গিফট করত। আমার পরিবারের সবার জন্যই করতো গিফট। আমি কণাকে কিছু দিতে পারিনি। কণা আমার হাত খরচ, রেস্টুরেন্ট বিল সব দিত। আমাদের রিলেশনের কথা আমার পরিবার জানতো এবং মেনেও নিয়েছিল। কণার পরিবারও জানতো। অনার্স পাশের পর দেখা করাতে চেয়েছিল। তারপর আব্বুর ঘটনার পর আর দেখা করতে পারলাম না। টিউশনি শুরু করি, যেটা কণা জানতো না। প্রত্যেক দিন দেখা করতে যাওয়া আমার সমস্যা হচ্ছিল, তাই ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ব্রেকআপের দিন কণা আমায় অনেক অপমান করে চলে যায়। ব্রেকআপের পর টানা 15 দিন রুম থেকে বের হইনি। পরে ব্রেকআপের কথা শুনে আম্মুও রাগ হয়েছিল, কিন্তু করার কিছু নেই। বাস্তবতা মেনে নিতে হবে। কিছুদিন পর ভার্সিটি গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম কণা দেশের বাইরে গেছে। আফসোস হয়েছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ওর সাথে আমার দেখা হবে। বিধাতা দেখা করিয়েই দিল। প্রথম দিন অফিসে ওকে দেখেই জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আর আগের সে ছেলেটা নেই। নিজেকে বদলিয়ে নিয়েছি। এসব ভাবতেছি আর চোখের কোণে পানি এসে গেছে। তাড়াতাড়ি চোখের পানি মুছলাম। স্বাভাবিক হওয়ার জন্য ফোন টিপতে লাগলাম। কণা আসলো, এসে ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে খিচুড়ি খেয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছিল খিচুড়ি, পেট ভরে খেলাম। কণা আবার রাতের জন্য বাটি ভর্তি করে খিচুড়ি দিল জোর করে। আমি সন্ধ্যার সময় ওদের বাসা থেকে রওনা দিলাম। বাসায় আসতে 20 মিনিট লাগলো। বাসায় এসে দেখি ছাত্র বসে আছে মাসের বেতন দেবার জন্য। ছাত্ররা চলে গেল, ওদের ভালো করে পড়াশোনা করতে বললাম। ছাত্ররা চলে গেলে আম্মুর কাছে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছেন? কি আর ভালো বাবা, তোর আব্বুর চিন্তায় আমি আরো শেষ। তোর আব্বুর ওষুধ শেষ হয়েছে 2 দিন আগে।
কল দিতে পারেন নাই, ওষুধ শেষ হওয়ার আগে কল দিবেন। আমি ভাবলাম তোর কাছে টাকা নেই তাই দেইনি। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দে। তুই বাসায় কবে আসবি বাবা? কিছুদিন যাক। আচ্ছা আর সাবধানে থাকিস। আর তোর আব্বুর অপারেশন করার কথা মাথায় আনিস না, কারণ অত টাকা ম্যানেজ করতে তুই নিজেকে শেষ করে দিস না আবার। চুপ করো তো। আচ্ছা রেখে দে। আচ্ছা। ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার অফিসে গেলাম, দেখলাম কণা এখনো আসেনি। আমি আমার কেবিনে বসলাম আর কালকের বাকি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর কণা আসলো, এসেই ওর কেবিনে না গিয়ে আমার কেবিনে আসলো। কি করো? কালকের বাকি কাজ করতেছি। সাবাস, দাঁড়াও, তোমায় আরো কাজ দিচ্ছি। আচ্ছা দাও। কণা এসে আমায় একটা লিস্ট দিল। এটা কি? মাসের শুরু এখন। এতদিন আয়ের হিসাব করে ফাইল বানিয়েছো, এখন কর্মচারীদের বেতনের ফাইল বানাও, ভুল যেন না হয়। ওকে। আমি কি এখানে থাকবো? না, তুমি তোমার রুমে যাও, কেউ দেখলে অন্য কিছু ভাববে। ওরে আমার লজ্জাবতী। কণা চলে গেল। আমি আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গেলাম। সেখান থেকে আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। সরি। ব্যাপার না, আপনি কি নতুন নাকি? 2 দিন হলো জয়েন করেছি। নাম কি আপনার? আমি ফারুক। আমি নীলা, জগন্নাথ থেকে 2 বছর আগে মাস্টার্স শেষ করেছি। আমি ঢাকা থেকে অনার্স করেছি আর মাস্টার্স চলতেছে। তুমি আমার জুনিয়র, আমায় আপু বলে ডাকবা, আর কোনো সমস্যা হলে আমার কেবিনে আসবা। ওকে। নীল আপুও চলে গেল আর আমি আমার কেবিনে আসলাম। কেবিনে আসা মাত্র কণা ফোন দিয়ে ওর কেবিনে যেতে বলল। আমি কণার কেবিনে গেলাম। তখন নীলা আপুর সাথে কি কথা বললা? তুমি দেখলা কেমন করে? সিসিটিভিতে। মিথ্যা বলবা না। এমনি পরিচিত হলাম। কোনো মেয়ের সাথে কথা বলবা না। আমার নীল আপুকে পছন্দ হয়েছে। কি বললি? আরেকবার বলতো। আরে না, এমনি বললাম। ভালো তো। বলে চেয়ার থেকে উঠে দরজা লাগিয়ে আমার কাছে এসে টেবিলের উপর বসলো। এই কি করো? আমায় কিস করো। পাগল নাকি তুমি? কি বলছো এসব? কিস করবা না তাই না? কণা আমায় আকস্মিক লিপকিস শুরু করে দিল। জীবনের প্রথম এমন ফিলিংস হলো আমার। আর আমি নিজেকে ধরে রাখতে না পেরে রেসপন্স শুরু করলাম। আমি তো শুধু মধু খাচ্ছি। হঠাৎ কণা আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। আমি তখন বুঝতে পারলাম এতক্ষণ কি করলাম। আমি তো অনেক লজ্জা পেয়েছি। লজ্জায় মাথা নিচু করে বসে আছি। কেমন লাগলো মহারাজ? চুপ করো। ভার্জিন ছেলেটাকে এইভাবে ধর্ষণ করলা? ওলে বাবালে, আমার ছোট খোকা। আরেকবার দিবাই মিষ্টি। তবে রে। আমার দিকে তেড়ে আসলো আর আমি দরজার কাছে দৌড়ে গিয়ে দেখি দরজা বন্ধ। মিষ্টি আর আমার লাগবে না, আমি আমার কেবিনে যাব। আমি তোমায় কিস করব না তো কে করবে? কণা আর আমি সামনাসামনি দাঁড়িয়ে আছি, পরস্পর সমান্তরাল। আর কণা আমার গলা জড়িয়ে ধরে কথাটা বলল, তুমি তো আমার জীবন। বলেই কণার কোমর জড়িয়ে ধরলাম। এই কি করো? এটা অফিস, ছেড়ে দাও। শুরু করেছে কে? অনেক হয়েছে রোমান্টিকতা, এখন নিজের কেবিনে যাও। আচ্ছা। আমি আমার কেবিনে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, তখনই দাঁড়াও। আবার কি? কেবিনে গিয়ে ভদ্র ছেলের মতো কাজ করবা, কোথাও তাকাবা না। আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে কণা রুমের দরজা খুলে দিল আর আমি বেরিয়ে আমার কেবিনে গেলাম। কেবিনে গিয়ে আবার কাজ করতে লাগলাম। অনেক গুরুত্বপূর্ণ লিস্ট তৈরি করতে লাগলাম। অল্প একটু ভুল হলেই অনেক টাকার গড়বড় পেকে যাবে। ওই একটা লিস্ট তৈরি করতেই কখন জানি লাঞ্চের সময় হয়ে গেছে। বলতেই পারলাম না। কণা আমার কেবিনে আসলো। মহারাজ, লাঞ্চ করবেন না? গুরুত্বপূর্ণ কাজ করতেছি, ক্যান্টিনে খেয়ে নিব। আজ তোমার সাথে যেতে পারবো না। তুমি কাজ করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। বাইরে যাবা না। আচ্ছা। আরেকটা লিস্ট তৈরি করতেছি। আচ্ছা। কণা চলে গেল। মোবাইলে দেখলাম 1:25 বাজে। আবার কাজে মন দিলাম। আরও একটা লিস্ট তৈরি শেষ করলাম। সকাল থেকে 2টা কমপ্লিট করেছি আর তৃতীয়টায় গিয়ে মাথা কাজ করতেছে না, তাই বসে ফোন টিপতেছি আর কণার জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষার প্রহর শেষ করে মহারানী হাজির। আমার কেবিনে আসো। ওকে। কণার নিজের কেবিনে গেল আর আমি ফ্রেশ হয়ে আসলাম। কণার কেবিনে গিয়ে দেখি কণা প্লেটে খাবার তৈরি করে রাখছে। আমি ভিতরে গেলাম আর ওর সামনে গিয়ে বসলাম। তুলে খাওয়াও। লজ্জা করে আমার। দরজা লক করে দাও। লাগবে না। তুলে খাওয়াও তো। আমার কিন্তু রাগ হচ্ছে। কণা আমায় তুলে খাওয়াচ্ছে আর আমি এটাও জানি কণা বাসায় খাইনি, তাই ওকে আমি তুলে খাওয়ালাম। একই প্লেটে দুজন খাচ্ছি। তালি শব্দের পিছনে তাকিয়ে আমি ভয়ে চুপসে গেলাম। বাহ মামা বাহ,
অনেক দূর গিয়েছি, অথচ ট্রিট পেলাম না। মামা মানে লিপি আপু, আপনি কনাকে চেনেন নাকি? সেদিন তো সাধারণ এমপ্লয়ির মতো ব্যবহার করলেন। তুমি চলে যাওয়ার পর লিপি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তোমার আমার সব কথা লিপি জানে। শালি দিলা তো রোমান্টিক মনটা নষ্ট করে। দুলাভাই আমায় তুলে খাওয়াবেন না? আসো। খবরদার। দুলাভাই লাগবে না, কণা আমার ভাগেরটা কই? দরজা লক করে দিয়ে এসে বস, তোর জন্যই এনেছি। সত্যি? দে তো মামা। তারপর কণা লিপিকেও খাবার দিল, লিপি খাচ্ছে। হ্যাঁ করো। পেট ভরে গেছে। মিথ্যা বলতে পারো না, বলো কেন? লিপি থাকলেও সমস্যা নেই, ওর একটু চলুক। আচ্ছা দাও। তারপর আমরা একে অপরকে খাইয়ে দিয়ে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে কণা সব গুছিয়ে রাখলো, সাথে লিপি সহযোগিতা করলো। আমরা তিনজনই গল্প করতে লাগলাম। তখনই আমার ফোনে কল আসলো। কল ধরে যা শুনলাম তা শুনে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার ফোনে কল আসলো, পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু কল দিয়েছে। কণা আর লিপিকে চুপ থাকতে বলে আমি আম্মুর কল ধরলাম। কোথায় তুই বাবা? অফিসে আছি আম্মু। কেন, কোনো সমস্যা হয়েছে কি? বাবা, তোর আব্বু দুদিন ঔষধ না খাওয়ায় আজ মারাত্মক অসুস্থ। খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমরা এখন গাইবান্ধার SKS হাসপাতালে আছি। ওরা বললো তোর আব্বুর অবস্থা খারাপের দিকে। কি বললো ডাক্তার? 1 মাসের ভেতর অপারেশন না করালে তোর আব্বুকে বাঁচানো যাবে না। আব্বুর কিছুই হবে না, আমি আছি তো। তুই কাল বাসায় আয়। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে সোফায় বসলাম। কণা আর লিপিকে জিজ্ঞেস করলো, তা শুনতেই পারলাম না। আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, অথচ আজকের মধ্যে 20 লাখ টাকা লাগবে। কোথায় পাবো আমি এত টাকা? মাথায় শুধু টাকার চিন্তা আর মুখেও টাকা আর টাকা। টেনশনে আমার মাথা ধরে আসলো। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে আমার মনে নেই। যখন আমি স্বাভাবিক অবস্থায় আসি তখন আমি দেখলাম আমি হাসপাতালে। আমার মাথার কাছে কণা বসা, সামনের বেঞ্চে লিপি আর আন্টি বসে আছে। আমি এখানে কেমনে আসলাম? তোমার ফোন আসার পর তুমি অজ্ঞান হয়ে গেছো। তারপর আমি আর লিপি অফিসের সবার সহযোগিতায় হসপিটালে নিয়ে আসলাম। 1 ঘন্টা পর জ্ঞান ফিরলো। আচ্ছা বলো তো কি হয়েছিল যার কারণে অতিরিক্ত টেনশন করেছো? আমার আব্বু 2 দিন ওষুধ খাইনি, আজ নাকি মারাত্মক অসুস্থ, হাসপাতালে আছে। বলো কি, কখন হয়েছে? আমাকে তো বলতে পারতা। প্লিজ তুমি যে করে হোক 20 লাখ টাকা ম্যানেজ করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আব্বুর কথা মনে হওয়া মাত্র কণার পা ধরে কথাটা বললাম। টাকা দিয়ে কি করবা? আব্বুর অপারেশন 1 মাসের মধ্যে না করলে বাঁচাতে পারবো না, প্লিজ ব্যবস্থা করো। তোমার আব্বু এখন কোথায় আছে? গাইবান্ধার একটা প্রাইভেট হাসপাতালে। তুমি এখনই অ্যাম্বুলেন্সে করে আমার শ্বশুর শাশুড়ি আর ননদকে ঢাকায় আসতে বলো। আমি টাকা রেডি করতেছি, আর আমার শর্তগুলো পরে শুনবা। আচ্ছা। কণা আর আন্টি কথা বলতেছে আর আমি চাচাতো ভাইকে কল দিলাম, সব ব্যবস্থা করে দিতে বললাম। আর ওদিকে আম্মু, আমার অ্যাকাউন্টে মাত্র 13 লাখ টাকা আছে। মামুনি, তুই তো জানিসই আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। আরো লাগবে, কমপক্ষে 22 লাখ টাকা লাগবে মোট খরচ সহ। দেখো আমার অ্যাকাউন্টে 2 লাখ আছে। আমি আব্বুকে কল দিয়ে এখনই 5 লাখ টাকা নিয়ে আসতে বলি। যদি থাকে এখনই বলো। ওকে। লিপি ওর আব্বুকে কল দিয়ে সব খুলে বলল। ওর আব্বুর ক্যাশ টাকা ছিল কিছু, আর বাকি টাকা ব্যাংক থেকে তুলে সন্ধ্যার দিকে নিয়ে আসবে বলল। তারপর কণা আমার কাছে এসে, চিন্তা করো না, টাকা ম্যানেজ করেছি। আল্লাহ সহায় হলে আমার শ্বশুরের কিছুই হবে না। আমি তোমার সারা জীবন তোমার কেনা দাস হয়ে থাকবো। ছাড়ো, সামনে আম্মু দেখছে। এখন ব্যাংকে যাওয়া লাগবে, দেরি হলে ব্যাংক বন্ধ করবে। চলো। আমি আন্টি মানে হবু শাশুড়ি, কণা আর লিপি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা আমার ছটফট করতেছে। আবার আম্মুর কাছে কল দিলাম। আম্মু, আব্বুর কি অবস্থা? এখন স্বাভাবিক হয়েছে। ওখানে আদনান থাকলে দাও তো। কথা বল। আদনান, আব্বু কি স্বাভাবিক? ভাইয়া, বড় আব্বু এখন স্বাভাবিক। আমি ঢাকায় যাওয়ার সব ব্যবস্থা করেছি, এখন রওনা দিব। সাবধানে নিয়ে আসিস। চিন্তা করতে হবে না, আমি ঢাকায় পৌঁছে কল দিব। ওকে, আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আমরা গাড়িতে উঠেই রওনা দিব, রাখি। ওকে। ফোন কেটে দিলাম, কারণ আমরা ব্যাংকে পৌঁছে গেছি। একসাথে 2 রিলেটিভ অ্যাকাউন্ট থেকে 18 লাখ টাকা তুলতে অনেক সমস্যা ঝামেলা তৈরি হলো। যখন আমার আব্বুর ইমার্জেন্সি অপারেশনের রিসিপ্ট দেখলাম তখন ক্যাশ দিল। টাকা নিয়ে অনেক সাবধানে কণার বাসায় আসলাম, কারণ দেশে অনেক চোর বাটপার আছে। টাকা গোপন জায়গায় রেখে দিলাম। আমার পরিবার আসতেছে,
তাই আমার হবু শাশুড়ি বিরিয়ানি আর কলিজা ভুনা রান্না করতেছে। মনটা এখন হালকা লাগছে, খুশিতে কান্না করতে লাগলাম। তখনই কণা এসে হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। এই হারামজাদা, কান্না করছো কেন? খুশিতে কান্না চলে আসছে। কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমারও চোখে পানি চলে আসে। আমার চোখের পানি ওর আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে, আমি তোমাকে পেয়ে ধন্য হয়ে গেছি। শর্তগুলো মনে রাখিও। যাই করো, আমার পরিবারকে ফেলে দিতে বলবা না। এসব না, কয়েকটা শর্ত বলে দেই। শুধু আমায় ভালোবাসতে হবে, আমায় কয়েকদিনের মধ্যে বিয়ে করতে হবে। সেখানে আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি একসাথে থাকবে। অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আর বাকি শর্তগুলো পরে বলবো। বলো রাজি কিনা? আমি তোমার সব শর্তে রাজি বলেই কণাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিলাম। যখনই হবু শাশুড়ি ডাক দিল, কণা আমায় ধাক্কা দিয়ে বিছানায় বসলো। আমিও বসে ফোন টিপতে লাগলাম। শাশুড়ি এসে, তোমার আব্বু কতদূর আসলো? আর 2 ঘন্টার একটু বেশি লাগবে। তাহলে তোরা সবাই খেয়ে নে। ওকে। আমাকে অনেক খিদে লাগছে, তাই ফ্রেশ হয়ে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে সোফায় বসে টিভি দেখতেছি। লিপির আব্বু টাকা নিয়ে আসলো, আমাকে চিন্তা করতে নিষেধ করলো এবং সাথে করে লিপিকে নিয়ে গেল। কণা টাকা রেখে আসলো আর আমার শাশুড়ি ঘুমাতে গেল। আর আব্বু আম্মু আসলে ডাক দিতে বলল। কণার কথা জিজ্ঞেস করলাম, কণা নাকি ঘুমিয়েছে। আমি সোফায় বসে আছি, তখনই কণা আসলো। তুমি ঘুমাওনি? না, তুমি এখানে তাই আসলাম। তুমি গিয়ে ঘুমাও। চুপ করো বলেই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। জানো, আমি কখনো ভাবিনি এমন হবে। আব্বু আম্মু আসলে ডাক দিবা আমায়। রাত 11টায় আমি কল পেয়ে গেট খুলে দিলাম। দেখি ওরা হাইসে করে এসেছে। হাইস কেন? ভাইয়া, অ্যাম্বুলেন্স ভালো না, তাই হাইস নিয়েছি। আচ্ছা, আব্বুকে ধরো, ভিতরে নিয়ে যাই। ওকে। তারপর আব্বুকে দোতলায় এনে গেস্ট রুমে শোয়ালাম। আব্বু সব দেখতে পারে কিন্তু কথা বলা আর হাঁটতে পারে না, আর এই কারণে ভিতরে কি জানি সমস্যা হয়েছে। আব্বুকে রুমে রেখে আসলাম, সাথে আম্মু আছে। আমার ছোট বোন আনহা গিয়ে কণাকে ডাক দিল। কণা আনহাকে চিনতে পেরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আনহাও কান্না করতে লাগলো। যখন বুঝতে পারছে আম্মু আসছে, দৌড়ে আম্মুর কাছে গেল। মামুনি, ফারুক তোমার দেখা কেমন করে পেল? অনেক কাহিনী আম্মু। এখন বলো, আমাকে আগের মতো করে ছেলের বউ করবা না? তোমার আঙ্কেলের অবস্থা দেখছো কেমনে হয়? আম্মু, আমি অপারেশনের সব ব্যবস্থা করেছি। পরশুদিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব। কাল সকালে টিকিট কনফার্ম করব। তুই আমার মা হয়ে গেলি মামুনি। আল্লাহ তোমাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক। কণাকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে, এখন চলো, খেতে হবে। তবে আব্বুকে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দাও। ওকে গাড়িতে খাইয়েছি, ওষুধও খাইয়েছি, এখন খাওয়ালে সমস্যা হবে। ও এখন ঘুমাবে। চলো, খাবে তুমি। তারপর আম্মু, আনহা আর আদনান ফ্রেশ হয়ে এলো। আন্টি মানে হবু শাশুড়ি পরিবেশন করলো আর ওরা সবাই খেয়ে নিল। খাওয়া শেষে সবাই একখানে বসলাম। সেখানে টিকিট কয়টা কাটবো? 4টা টিকিট কেটে রাখো। ওকে, কিন্তু কে কে যাবে? আম্মু যাবে, আব্বুর সেবা করতে হবে, সেগুলো আমরা পারবো না। আমি যাব, তুমি যাবে আর আব্বু। ওকে, কাল সকালে এখন সবাই ঘুমিয়ে পড়ো। ওকে। 4টা রুম, কিন্তু বেড 3টা। একটায় আব্বু আম্মু, আরেকটায় কণা, শাশুড়ি আর আনহা, আর আরেকটায় আমি আর আদনান ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠলাম কণার ডাকে, উঠে নাস্তা করলাম। নাস্তা করে অনলাইনে টিকিট কাটার জন্য রওনা দিলাম। টিকিট কনফার্ম করে টিকিটের রিসিভের ফটোকপি নিলাম। এটা দেখালেই টিকিট দিয়ে দিবে। আব্বুকে নিয়ে আমি আর কণা বাংলাদেশের নাম করা বেসরকারি হাসপাতালে গেলাম। ডাক্তার কণার পরিচিত হওয়ার সুবাদে সিরিয়াল খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। ডাক্তার অনেক সতর্কভাবে আব্বুর চেক আপ করলো। আব্বুর শরীর এখন কেমন আর আব্বুর শরীর কোন ধরনের অপারেশন সহ্য করতে পারবে সে অনুযায়ী একটা রিসিপ্ট তৈরি করলো। সেদিন আরও কিছু কাজ করলাম। দিনটি কেমনে কেটে গেল বুঝতেই পারলাম না। পরের দিন আবার সেই হাসপাতালে গেলাম। এই হাসপাতালের মাধ্যমেই আমরা সিঙ্গাপুর যাব, আর ওখানে যা কাজ করা লাগবে সব এই ডাক্তাররাই করবে। আমরা সকাল 10টায় গেলাম হাসপাতালে। আবার রিসিভ নিয়ে ব্যাংকে গিয়ে 20 লাখ টাকা ডোনেট করলাম। টাকা ডোনেট করার পর রিসিভ নিয়ে বাসায় আসলাম। আমাদের বিকেল 4টায় ফ্লাইট, তাই আমরা রেডি হলাম। টিকিট অবশ্য কাটা ছিল আমাদের। আমরা রওনা দিলাম দুপুর 2টায়। যথাসময়ে প্লেন উড়াল দিল। দীর্ঘ 6 ঘন্টা পর আমরা সিঙ্গাপুরের মাটিতে পা রাখলাম। আমরা সরাসরি হাসপাতালে চলে গেলাম। আমাদের কাছ থেকে রিসিভ জমা নিল এবং আব্বুকে ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর এসে অভিভাবক অর্থাৎ সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর নিল। স্বাক্ষর করা শেষে ওরা চলে গেল। অপারেশন শুরু হলো। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আম্মু তো শুধু কান্নাই করছে, থামছেই না কিছুতেই। আমারও কান্না আসতেছে, কিন্তু আমায় শক্ত হয়ে থাকতে হবে।
আমি যদি কান্না করি তাহলে আম্মুকে আটকানোই যাবে না। আমি শুধু মনে মনে আল্লাহর নাম নিচ্ছি। আম্মু কান্না করতে করতে ক্লান্ত হয়ে বেঞ্চের উপর ঘুমিয়ে পড়েছে। কণা আম্মুর মাথা নিজের কোলে রেখে বসে আছে, আর আমি অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমার চোখের কোণে পানি এসে গেছে। আব্বুর কিছু কথা আমার মনে উঠে গেল। যাই হোক, প্রায় 3 ঘন্টা পর একজন দরজা খুলেই, কে আপনি? আমি রোগীর আত্মীয়। কেন? একটা ভালো খবর আছে। কি সেই খবর স্যার, বলেন একটু। অপারেশন সাকসেসফুল, রোগী সম্পূর্ণ বিপদমুক্ত ইনশাআল্লাহ। সত্যি আব্বুর কিছু হয়নি? এখন দেখা করতে পারবে না, রোগীর জ্ঞান ফিরতে সময় লাগবে, কমপক্ষে 48 ঘন্টা। আর রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া আছে, ডিস্টার্ব করবেন না রোগীকে। ভিতরে গিয়ে দেখি সিনিয়র ডাক্তার সহ আরো 5 জন দাঁড়িয়ে আলোচনা করতেছে। ওকে স্যার। আর শোনো, তোমার আব্বু একটা হার্টে 10 দিনের মতো সময় নেবে, কিন্তু কণ্ঠস্বর ঠিক হয়েছে। জ্ঞান ফেরার 24 ঘন্টার ভেতরেই কথা বলতে পারবে ইনশাআল্লাহ। ও আচ্ছা স্যার। আমার চেম্বারে আসো, কিছু ঔষধ লিখে দিচ্ছি, 1 মাস খাওয়াতে হবে। ওকে চলেন। বিশেষ দ্রষ্টব্য, সব কথা ইংরেজি দিয়ে বলেছি আমরা। তারপর আমি ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার আমাকে কিছু নির্দেশনা দিলেন। সেগুলো হলো, আব্বুকে কখনো প্রেশার দেওয়া যাবে না, কোনো টেনশন করা যাবে না, সুস্থ হলে সব কাজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আব্বুর জ্ঞান ফিরবে 48 ঘন্টার মধ্যে। কয়েকদিন কথা বলতে পারবে না, আর কয়েকদিন হেঁটে নিয়ে বেড়াতে হবে, যেমন করে আমরা ছোট্ট বাচ্চাদের হাঁটা শিক্ষা দিই। আর কিছু ওষুধ লিখে দিলেন, যেগুলো কমপক্ষে 6 মাস সেবন করতে হবে। যাই হোক, আম্মু কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আব্বুর যে অপারেশন শেষ হয়েছে সে কথা আম্মু আর কণা এখনো জানতে পারিনি। তাই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিলাম। সেখান থেকে আম্মু আর কণা যেখানে বসে আছে সেখানে গেলাম। আম্মুকে ডেকে তুললাম, সাথে কণাও উঠল। আম্মু ঘুম ভাঙা মাত্র, বাবা তোর আব্বু কোথায়? ভিতরে আছে। অপারেশন তো শেষ হয়েছে তাই না? অপারেশন শেষ হয়েছে। তোর আব্বু কোথায় সেটা আগে বল। ভিতরে আছে, অপারেশন সাকসেসফুল হয়েছে। 48 ঘন্টা আব্বুকে ডিস্টার্ব করা যাবে না। সত্যি বাবা, আমি শুধু দেখেই চলে আসবো, আমাকে নিয়ে চল বাবা। আমিও যাব। চলো, কিন্তু শব্দ করলে আব্বুর মাথার সমস্যা হতে পারে। আচ্ছা। তারপর আমি কেবিনে ঢুকলাম, সাথে আম্মু এবং কণাও আছে। কণা ঢুকেই আব্বুর পালস চেক করলো, আর আম্মু ঢুকে আব্বুর শরীরে হাত রেখে দেখলো। তারপর, আম্মু এবার বাইরে চলো। আমি বাইরে যাবো না বাবা, তোরা বাইরে যা। সমস্যা হতে পারে আম্মু। বললাম কোনো সমস্যা হবে না, আমি কোনো শব্দ করব না। আচ্ছা বসে থাকো, আমরা বাইরে আছি। আব্বুর পাশে একটা চেয়ার এনে আম্মুকে বসিয়ে দিয়ে, বাবা তোরা দুজন কিছু খেয়ে আয়। আচ্ছা। আম্মু কেবিনে বসে আছে, আমি আর কণা বাইরে আসলাম। তখন, এই তোমার কার্ডে কি টাকা আছে? আমি রেখে দিয়েছি। ও রেখে দাও, টাকা লাগতে পারে। বলেই আমি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। কোথায় যাচ্ছ তুমি? আমি খাবার কিনে আনতেছি। দাঁড়াও, মিথ্যা বলতে পারো না, বলো কেন? মিথ্যা বললাম কখন আমি? জানি তোমার কাছে কোনো টাকা নেই, এখান থেকে খাবার নিয়ে আসিও। আমার হাতে ও ডেবিট কার্ডটা দিয়ে, আচ্ছা আসলে আমার কাছে 5,000 টাকা ছিল মাত্র। তুমি কোথায় থাকবা? কোথায় আবার, আম্মুর সাথে। ওকে। কণা আম্মুর কাছে গেল, আর আমি বাইরে গেলাম। সেখানে ভাত না পেয়ে বিরিয়ানি নিয়ে আসলাম। 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। এসেই আম্মু এদিকে এসে তুলে খাওয়াও আমাদের। আচ্ছা চল। তারপর আম্মু আমাকে আর কণাকে খাইয়ে দিচ্ছে, আর আমরা দুজন আবার আম্মুকে খাওয়াচ্ছি। খাবার এক পর্যায়ে, আজ আমি অনেক খুশি। আমরাও। আজ আব্বুর অপারেশন হয়ে অনেক শান্তি লাগছে। সেটাই। কণা টাকা না দিলে সেটা হতো না কখনো। তোর আব্বু সুস্থ হলে তোদের বিয়ে দেব। আগে আব্বু সুস্থ হোক তো। মেয়েদের মতো লজ্জা পাস কেন? আচ্ছা মামনি, 3-4 মাস পর বিয়ে হলে কোনো সমস্যা হবে তোমার? আম্মু আপনারা যখন দেবেন আমি তখনই রাজি, কিন্তু বাসায় গিয়ে ওর সাথে আমার রেজিস্ট্রি করে রাখতে হবে। আচ্ছা মামনি, আমরা একটু সামলে উঠবো। আর শোনো, তোমাদের তো কাল রাতের ঘুমও হলো না। ওখানে যে বেঞ্চ আর ফাঁকা ব্যাগ আছে ওখানে ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তারপর আমরা অনেক কষ্টে ঘুমালাম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। সেদিনটাও কেটে গেল। পরের দিন উঠে ভালো লাগছিল না, তাই কণাকে নিয়ে বাইরে গেলাম। একটা পার্কে আমি আর কণা বসে আছি তখন। আচ্ছা বলো তো, তোমার শর্তগুলো পূরণ করতে হবে না? যখন তুমি আমার কথা শুনবা না তখন বলবো। আমাকে কাছে টেনে নিয়ে আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, আচ্ছা।
বলেই জড়িয়ে ধরলাম। তখনই কণা একটা আইসক্রিমের ভাসমান দোকান দেখে আইসক্রিমের বায়না ধরলো। মহারানী আইসক্রিম খাবে। আমি আইসক্রিম এনে দিলাম। আইসক্রিম আমার একেবারে অপছন্দ। আমাকেও খেতে বলল, কিন্তু আমি খেলাম না। কণা আইসক্রিম খাচ্ছে ছোট বাচ্চাদের মতো করে। খাওয়া শেষে ঠোঁটের চারপাশে আইসক্রিম লেগে আছে। তোমার ঠোঁট মুছে ফেলো, তোমার ঠোঁট মুছে ফেলো। আমি পারবো না। দেখো ঠোঁট পরিষ্কার করো, না হলে ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলবো কিন্তু। ছিঁড়ে ফেলো, তোমার জন্যই তো রাখা। তারপর আর কি লাগে, ফায়দা যাকে বলে। কণাকে লিপ কিস করতে লাগলাম। কণাও আমাকে জড়িয়ে ধরলো। ওর ঠোঁটে আর এক বিন্দু আইসক্রিম লেগে নেই, তবু আমি ছাড়লাম না ওকে। তারপর ধীরে ধীরে গলায় কিস করলাম। তখনই কণা কেঁপে উঠে আমায় জড়িয়ে ধরলো। আমিও আবার শুরু করলাম। তখনই পিছন থেকে, এই আপনারা শিশু পার্কে এসব কি করেন? জরিমানা ধরা হবে কিন্তু। দুঃখিত, আমরা যাচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ঘুরলাম। সন্ধ্যার দিকে আম্মুর জন্য খাবার নিয়ে হাসপাতালে আসলাম। হাসপাতালে এসে দেখে আব্বু হাত নাড়ানাড়ি করতেছে। তখনই আমি ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার আব্বুকে চেক আপ করে, আই ক্যান বিলিভ দিস। এনি প্রবলেম ডক্টর? না, একটা সুখবর আছে। কি সেই খবর? আসলে আপনার আব্বুর শরীরে অনেক ধরনের জিন বিদ্যমান, তাই আপনার আব্বুর অভিযোজন ক্ষমতাও বেশি। খুব সহজেই সব পরিবেশে খাপ খেয়ে নিতে পারে। আপনার আব্বুর সেসব এনজাইমের জন্য আপনার আব্বু শরীরের ভারসাম্য ফিরে পেয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি আর কথা বলতে পারবে কিছুক্ষণ পর। সত্যি ডাক্তার? আর ঘুমের ওষুধ দেয়নি। কিছুক্ষণের মধ্যেই আপনার আব্বু ঘুম ভেঙে যাবে। ভালো কিছু খাইয়ে দিয়েন, আমি আসি এখন। ওকে। তারপর ডাক্তার চলে গেল। আমি অনেক খুশি, আব্বু আবার আগের মতো চলতে পারবে। যাই হোক, আব্বুর জ্ঞান রাত 2টার দিকে আসলো। ওঠা মাত্র আব্বুকে বাইরে থেকে আনা খাবার খাওয়ালাম। ওষুধ খাইয়ে দিয়ে আব্বুকে রেস্ট নিতে দিলাম। আব্বু হাত পা নাড়াতে পারে, কিন্তু পা ফেলাতে ভয় পায় আর কথা বলার চেষ্টা করে। মুখ দিয়ে বাতাসও বের হয়, কিন্তু আওয়াজটা বের হয় না। যাই হোক, আমি আর আম্মু মিলে আব্বুকে কিছুক্ষণ হাঁটালাম। তারপর আবার রেস্ট নিতে দিলাম। পরের দিন সকালে কিছুক্ষণ চেষ্টা করতেই আব্বু হাঁটতে সফল হলো। সেদিন পমাদের হাসপাতাল থেকে রিলিজ দিল। সেদিন রাতের টিকিট আমরা কেটে ফেললাম। আব্বু ইশারা দিয়ে কথা বলে। টিকিট কাটা শেষে আমরা একটা ছোট হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে কিছু ব্যাগে প্যাকেট করে নিলাম। সন্ধ্যার সময় এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। রাত 8টায় প্লেন উড়াল দিল। পরের দিন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে কণার বাসায় গেলাম এবং কণার আব্বুর নামে যা শুনলাম তা শুনে দ্রুত সন্ধ্যার সময় আমরা এয়ারপোর্টের ভিতরে আসলাম। সিঙ্গাপুরের সময় রাত 11টায় আমাদের ফ্লাইট। আগে থেকে জানতাম অনেক সময় ভিতরে বসে থাকা লাগবে, তাই রাতের জন্য হালকা নাস্তা নিয়েছিলাম। রাত 9টার দিকে নাস্তা করলাম সবাই মিলে। আমরা এয়ারপোর্টের ভিতরের সোফায় বসে আছি। তখনই ভাবলাম আব্বুকে একটু ধরে ধরে হাঁটিয়ে নেই। সে অনুযায়ী কাজও করলাম। প্রায় আধা ঘন্টা হাঁটালাম। আল্লাহর অশেষ রহমতে আব্বু ভালোভাবেই হাঁটতে পারছে। কিছুক্ষণ পর সকল যাত্রীকে প্লেনে উপস্থিত হতে বলা হলো। আমরাও প্লেনের ভিতরে গেলাম। আমাদের 4 জনের সিট একসাথেই পড়েছে। আমাদের সিট বেল্ট বেঁধে দিল বিমানবালারা। রাত 11টায় প্লেন উড়াল দিল। আমরাও ঘুমিয়ে পড়লাম। আমার পাশে কণা, তারপর আম্মু, তারপর আব্বুর সিট পড়েছে। আমাদের প্রত্যেককে একটা করে কম্বল দেওয়া হলো। কণা ওর জন্য দেওস কম্বলটি রেখে দিল। কম্বল রেখে দিলা কেন? আমাদের একটা কম্বলই যথেষ্ট। কেমন করে একটা দিয়ে হবে, যে ছোট একটা কম্বল? এতেই হবে। আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো, তোমার কাঁধে মাথা রাখবো। খালি ফাইজলামো। ঠিক আছে, আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাও। বলেই আমার গালে একটা চুমু দিল। লক্ষ্মী মেয়ে। আমি আব্বু আম্মুর দিকে দেখলাম, ঘুমিয়ে পড়েছে। আব্বু আম্মুর শরীরের কম্বল ভালো করে গায়ে দিয়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। তারপর সিটে বসলাম। তখন কণা আমাকে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমাকে দেয় কম্বলটি। আমাদের দুজনের শরীর দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ছোট হওয়ায় পারলাম না। আর তখন আমি বিমানবালার কাছ থেকে আরেকটা কম্বল নিয়ে কণাকে ভালো করে ঢেকে দিলাম। একে অপরের সাথে জড়াজড়ি করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল বিমানের একটা সিগন্যালে। প্লেন এখন ল্যান্ড করবে, তাই সবাইকে জাগ্রত করার জন্য এক ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে আমরা সিগন্যালের আওয়াজে জাগ্রত হয়ে গেলাম। প্রায় 30 মিনিট লাগলো প্লেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে। ল্যান্ড করার পর আব্বুকে ধরলাম এবং নিচে নামতে সাহায্য করলাম। নিচে নামার পর থেকে আব্বু নিজে নিজেই আমাদের সাথে হাঁটতে শুরু করলো। ল্যান্ড করার পর আমরা প্লেন থেকে নেমে রিসিভ রুমে আসলাম।
রিসিভ রুম থেকে ব্যাগ রিসিভ করে এয়ারপোর্টের বাইরে আসলাম। আমার ছোট বোন আনহা আর চাচাতো ভাই আদনানকে আসতে বলা হয়েছিল। আমরা এয়ারপোর্টের বাইরে এসে দেখলাম ওরা দাঁড়িয়ে আছে। আনহা আব্বুকে দেখে দৌড়ে এসে কান্না শুরু করে দিল। আব্বুও নীরবে চোখের পানি ফেলতে লাগলো। আমি সান্ত্বনা দিয়ে একটা ট্যাক্সি নিয়ে ওখানে 4টা অ্যাসিড বোমা ফিট করে নেয়। এরপর আকাশ ওদের সবাই নিয়ে বেরিয়ে আসে। তার সাথে ওখানে একটা মাইকও রেখে আসে। বাইরে এসে সবাইকে অ্যালার্ট থাকতে বলে। স্যার, আমরা তো বোমা লাগিয়েছি, তাহলে অ্যালার্ট কেমন রাখবো? একটু পরেই দেখবে মূলত এখানে কি হচ্ছে, তাই তাড়াতাড়ি করে নিজেদের পজিশন নিয়ে নাও। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। অন্যদিকে আকাশ একটা মাইক নেয়, যা সরাসরি ভিতরে কানেক্ট করা। আমি তোমাদের 2 মিনিটের সময় দিচ্ছি। যদি তোমরা এর ভিতরে উপরে উঠে না আসো তাহলে বুঝতে পারবে আমি কি করি। তোমাদের সিম্পল হিসেবে তোমরা দেয়ালে তাকিয়ে দেখতে থাকো। ওখানে তোমরা কিছু দেখতে পারবে। ওখানে আছে অ্যাসিড বোমা। এটা যদি একবার ফাটে তাহলে তোমার শরীর গলে গলে নিচে পড়বে। তাই এই রকম ভয়াবহ মৃত্যু যদি না চাও তোমরা তাহলে বেরিয়ে আসো। আকাশ কথা বলে অপেক্ষা করতে থাকেন। এভাবে সবাই একে এসে বের হতে থাকে। অন্যদিকে অফিসারগুলো তো অনেক অবাক হয়। স্যার, কি করে করলেন? বেশি জানতে চেও না, শুধুমাত্র দেখেই যাও। ঠিক আছে, ঠিক আছে। এরপর একে একে 20 জন লোক বেরিয়ে এলো। ওদের কাছে কোনো অস্ত্র ছিল না, তবু লুকিয়ে কোনো অস্ত্র এনেছে কিনা তাও ওরা জানে না। সবাই বের হওয়ার পর তোমাদের এখানকার পরিস্থিতি কি, মানে এখানকার রহস্য কি? আমরা কিছু জানি না। তাছাড়া আমাদের যা কিছু বলা হয় তাই আমরা করি। ভিতরে একটা অটো সেন্সর আছে, যেটা মানুষের অস্তিত্ব পাওয়া মাত্রই অ্যাক্টিভ হয়ে যায়। আমি যখন ওখানে বোমা দিয়ে দরজাগুলো ভাঙি তখন তো তোমরা ভিতরে ছিলে, তাই না? হ্যাঁ, আমরা ভিতরে ছিলাম। তাহলে তোমাদের থেকে কোনো সাদা শব্দ কেন পাইনি? আমাদের আগেই সবটা বুঝতে পেরেছি, তাই কোনো কিছু করিনি। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনো কিছু করব না। ছেড়ে দিব একটা শর্তে। কি শর্ত? যদি তুই আমাদের বলে দিস এর ভিতরে আর কি কি লুকানো আছে, সব যদি বলিস তাহলে যেতে দিব। বলতেছি, প্লিজ তবুও আমাদের মারবেন না। তোদের মধ্যে 2 জন আমাকে সবকিছু দেখা, বাকিরা এখানে থাক। এই তোমরা এদের দেখো, যদি কোনো চালাকি করো তোমরা তাহলে কেউই বাঁচবে না। আমরা কোনো চালাকি করব না, তবুও আমাদের কিছু করো না। চলো। ওই লোকগুলো আকাশকে নিচে গিয়ে সবটা দেখাতে থাকে। আকাশও সবটা দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশ বেরিয়ে এলে এখানে তেমন কিছু দেখলো না, তাই বেরিয়ে আসলো। তোদের বসকে? বিশ্বাস করুন, আমরা ওনাকে চেনা তো দূরের কথা, আমরা ওনার নামটাও কখনো শুনিনি। সত্যি বলছিস তো? সত্যি বলছি। তবে আমাদের একটা লোক ওকে দেখেছে। সে এখন কোথায়? একটু আগে বোমার জন্য সে মারা যায়। ও শিট, তাহলে এটা বল, তোদের আরো একটা আস্তানা আছে। ওই আস্তানা কোন দিকে, তাড়াতাড়ি বলো। আমরা কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু কোন জায়গা তা বলতে পারি না। তা তোমাদের ফোন ট্র্যাপ করে তো আমরা বের করতে পারবো। তা তো পারা যাবে না। কেন পারা যাবে না? তাছাড়া আমরা তো সচরাচর সবগুলো ফোন ট্র্যাপ করতে পারি। আমাদের ফোন অন্য সব ফোন থেকে অনেকটা আলাদা। কি ফোন তোমাদের? আমাদের ফোন হচ্ছে স্যাটেলাইট, সেজন্য হ্যাক করা সম্ভব না। অফিসার, এদের সবাইকে নিচে ছেড়ে দাও। ঠিক আছে। ওরা খুশি হয়ে নিচে নেমে যায়। ওরা যাওয়ার পর আকাশ ও বাকি টিমগুলো ওই জায়গা থেকে অনেক দূরে চলে আসে, এসে ওই বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়। এতে করে ভিতরে থাকা লোকগুলো বুঝতে পারে ওদের ধোঁকা দিয়েছে। তাই 1 মিনিট পর ওই জায়গাটা অ্যাসিডে ভরে যায় এবং সবকিছু অটোমেটিক গলতে শুরু করে। অন্যদিকে রতন ও বাকি অফিসার তা দেখে ভয় পেয়ে যায়। ওরা কখনো ভাবেনি এই বোমাটা এরকম আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পর ওরা জিজ্ঞেস করে, স্যার, এটা কি ধরনের বোমা? কেন, এটা কি ভালো না? এত পাওয়ারফুল বোমা আমি তো জীবনেও দেখিনি। আচ্ছা স্যার, এই বোমা যদি খোলা জায়গায় ব্লাস্ট করা হয় তাহলে একবার ভেবে দেখেছেন? এই বোমা খোলা জায়গায় কোনো ক্ষতি হবে না, তবে মানুষ থাকলে তারা গলে যাবে, কেননা এই বোমা কোনো কিছু গলাতে সাহায্য করে। যদি ওখানে কোনো কিছু না থাকে তাহলে গলাবে কি করে? কথা তো ঠিক বলেছেন। তাহলে কি এবার যাওয়া যাবে? হ্যাঁ, চলুন স্যার। তবে আমরা এখন কোথায় যাবো এত রাতে? আমরা আজকে রাতে ক্যাম্পিং করব, তাই কিছু লোক পাহারা দিবে, আবার কিছু লোক রেস্ট নেবে। কিন্তু স্যার, আর 3 ঘন্টা পর তো ভোর হয়ে যাবে। সমস্যা নেই, ভোর হলেই আমরা অন্য জায়গায় যাব এবং তার সাথে আমাদের হাতিয়ারও চলে আসবে। তাহলে তো ভালোই। কিন্তু স্যার, একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। কি কথা, বলো আমাকে। স্যার, আমি তো এই ক্যাম্পের হেড। আমার উপর মাত্র আমার বড় স্যার, কিন্তু উনি আমার সাথে কোনো প্ল্যান করেনি।
কিন্তু আপনার সাথে ঠিকই প্ল্যান করেছি। এর কারণ কি স্যার? এই মিশনে কি কি হবে না হবে এই ব্যাপারে কোনো কিছু আমি জানি না। তার জন্য কি তোমার আফসোস হচ্ছে? আফসোস কিছুটা হচ্ছে। কেন? কারণ আমাকে স্যার সবার তথ্য দিচ্ছে না, সেই জন্য। চিন্তা করো না, আমি এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যা হবে না। স্যার আমরা মিশনে কি সকালে করব না রাতে? আমরা মিশন করব রাতে। সকালে আমাদের কাছে খাবার চলে আসবে, তোমরা খাবার খেয়ে রেস্ট নিবে। দুপুরে আমরা এখানে থাকবো, এখানে খাবার খেয়ে আমরা বের হব। আচ্ছা, এই মিশন তো আমরা দিনও করতে পারতাম। দিনের বেলায় এই ক্যামেরা কাজ করে না, তাই আমরা দিনের বেলায় মিশন শুরু করতে পারবো না। কিন্তু স্যার ক্যামেরা ছাড়াও তো আমরা মিশন করতে পারবো। তা পারবো, কিন্তু এতে রিস্ক 100% থেকে যাবে। তোমাদের সকালেরও দুপুরে খাবার দেওয়া হবে। এই খাবার খেয়ে তোমাদের আজকের দিন এবং রাত কাটাতে হবে, কেননা আমরা মিশন শেষ করে আবারও আমানতের ক্যাম্পে রওনা দিব। ওখান থেকে আমি 2-3 দিন থেকে তারপর আমি আমার দেশে ফিরে যাব। ও বুঝলাম। এইদিকে ওরা পালাক্রমে জাগতে থাকে। সকালে ওদের জন্য খাবার আনা হয়, ওরা নিজেদের প্রয়োজনীয় খাবার খেয়ে নেয়, বাকি খাবার ওরা রেখে দেয়। এরপর আকাশ ওদের সবটা বলতে থাকে। খাবার খাওয়া শেষ করে আকাশ ওদের প্ল্যান বুঝতে পারে। ওরা সবকিছু বুঝতে থাকে। ওরা রেস্ট নিতে থাকে। দুপুরে খাওয়া শেষ করে ওরা হেলিকপ্টারে করে রওনা দেয় পরবর্তী মিশনের দিকে। ওরা আবার ওখানে যেতে থাকে। ওই দিকটার সামনের দিকে আকাশ কিছু একটা দেখতে পায়, কেননা ওখানে একটা লেজার গান দেখতে পায়। দূর থেকে কেউ মেশিন দিয়ে লেজার মারতে থাকে। এতে করে বিমানে কিছুটা ক্ষতি হয়। আকাশ বিমান নিচে নামিয়ে নেয়, সাথে বাকি অফিসারও নেমে যায়। এটা কি হলো? ওরা কিভাবে আমাদের খবর জানতে পারলো? এটা ওরাই লিক করেছে। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার মতো বাকি সবগুলো প্রস্তাব শেষ করে দিয়েছি, কিন্তু স্যাটেলাইটের তো তা সম্ভব না। তোমরা এখন অপেক্ষা করো। একটু অন্ধকার হলে আমরা মিশন শুরু করবো ভাবছি, কিন্তু এখন সে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমরা এখনই মিশন শুরু করব, তোমরা প্রস্তুত থাকো, সাবধানে তোমরা এগোতে থাকবে। ঠিক আছে। ওরা আস্তে আস্তে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসে। ওরা সব দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর ওরা গন্তব্যস্থানে চলে আসে। ওখানে আসার পর গত মিশনে যেভাবে তোমরা পজিশন নিয়েছো, এই মিশনেও ঠিক সেভাবে পজিশন নাও। ঠিক আছে স্যার। কিছু অফিসার ওদের পজিশন দিয়ে নেয়। এরপর আকাশ ভেতরে যেতে থাকে। সামনে যাকেই পাচ্ছে তাকেই গুলি করতেছে। এভাবে প্রায় অনেক লোককে মেরে ফেলে। ভেতরে যতই যাচ্ছে বিপদ আরো বেড়েই চলছে। ওরা ওখানে গিয়ে অনেক অস্ত্র খরচ করে ফেলে, তবে অনেক লোকই মারা যায়। ওখানে ওরা 3 জন লোককে পায়, যাদের ওরা বাঁচিয়ে রাখে। দেখ, তোদের কাছে 2টা পথ খোলা আছে। 1, তোদের নেটওয়ার্ক কোন কোন জায়গায় আছে তা আমাকে বল। 2, তোদেরকে কারা কারা এইসব অস্ত্র সাপ্লাই করে। বিশ্বাস করেন, আমি আমার কোনো বস নই। আমরাও ওদের মতো কাজ করি। আমরা কিছু জানি না। ও তাই নাকি? তাহলে একটা বল, তোদের সব তাহলে কোথায় গিয়েছে? উনি তো এখান থেকে পালিয়ে গিয়েছে। একদম মিথ্যা বলবি না। সত্যি বলতেছি, উনি একটা বিমানে করে গিয়েছে। আবারও মিথ্যে বলতেছিস? ও ঠিক বলেছে। আমি 10 মিনিট আগে একটা হেলিকপ্টারে উড়ে যেতে দেখেছি। তাহলে কখন কেন বললে না? স্যার আমি তো ভেবেছিলাম ওই বিমান নিয়ে আক্রমণ করবে, তাই আমি ভাবলাম তখন দেখতেই পারবেন, সেজন্য আমি কোনো কথা বলিনি। এই তোরা তাহলে বল, তোদের বস কোথায় থাকে? কোথায় পাওয়া যাবে তাকে? দেখুন, ওনার সম্পর্কে আমরা কিছু জানি না। আপনি যদি আমাদের মেরেও ফেলেন তাও আমরা এটাই বলবো। তাহলে কি করব এখন স্যার? ওখানে যা করেছি তাই করো। ঠিক আছে স্যার। এরপর এই জায়গার মতো এখানেও বোমা দিয়ে সবকিছু গুলিয়ে দেয়। ওখানে সবাইকে মেরে আকাশ চলে আসে ক্যাম্পের ভেতরে। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা হয়। ওখান থেকে আকাশ চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে আকাশ ওর ভাইকে কল দেয়। এইদিকে আকাশ এই দিন এখান থেকে ওর ট্রিটমেন্ট করতে থাকে, কেননা আকাশ এই 10 দিনের ভেতরে ওর চেহারা ঠিক করে তারপর যাবে ওর দেশে। এদিকে 10 দিন পর আকাশ দেশে আসে। আকাশ দেশে এসে চলে আসে নিজের বাড়িতে আসার পর অদ্রিও রোজা আকাশকে দেখেও চিনতে পারছে না, কেননা আকাশের আগের চেহারা এখন আর নেই। আকাশকে দেখে ওরা তো অবাক হয়, তার সাথে আকাশও কোনো কিছু বলে না। আকাশ ব্যাগ নিয়ে ভেতরের দিকে যেতে থাকবে, তখন আকাশ ওখানে ইরাকে দেখতে পায়। আকাশ তো অবাক হয়ে ইরাকে দেখে। এইদিকে আকাশের ভাই আবির ওর মাকে নিয়ে হসপিটাল থেকে আসতেছে, কেননা উনি আকাশের চিন্তায় অসুস্থ হয়ে গিয়েছে। এখন পুরো বাড়িতে আকাশ
তাকিয়ে আছে ইরার দিকে। অদ্রিও রোজা তাকিয়ে আছে আকাশের দিকে। তার সাথে আকাশ ওর ভাই আর মাকে দেখতেছে। এখন গল্পের ইন্টারেস্টিং হচ্ছে কি হবে এখানে তা আপনারা জানতে পারবেন সিজন 2 মাধ্যমে। সিজন 2 মাধ্যমে আপনারা জানতে পারবেন আকাশের চেহারা কালো হওয়ার রহস্য, সবকিছু জানতে পারবেন। তাই সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। আকাশ তো অবাক হয়ে ইরাকে দেখে। এইদিকে আকাশের ভাই আবির ওর মাকে নিয়ে হসপিটালের থেকে আসতেছে, কেননা উনি আকাশের চিন্তায় অসুস্থ হয়ে গিয়েছে। এখন পুরো বাড়িতে আকাশ তাকিয়ে আছে ইরার দিকে। অদ্রিও সোজা তাকিয়ে আছে আকাশের দিকে। তার সাথে আকাশ ওর ভাই আর মাকে দেখতেছে। এরপর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আশপাশে শুধুমাত্র আমি ও অদ্রিজা। এরা দুজনকে চিনতে পারছে না, আর না হয় বাকি তিনজনে চিনতে পেরেছে। আকাশকে ওর মা গিয়ে জড়িয়ে ধরে। কথাগুলো বলে ইরা চলে যায় এখান থেকে। ইরা চলে যাওয়ার পর থেকে আকাশ এখানে দাঁড়িয়ে আছে, একটি বারের জন্য ওকে আটকালো না। ইরা চলে যাওয়ার পর অদ্রি ও রোজা তাকিয়ে আছে, কেননা ওদের দুজনের মাথায় কোনো কিছু ঢুকছে না। তাই অদ্রি প্রশ্ন করে। এরপর আকাশ ওর মাও আবিরকে ইশারা করে যাতে এখন কোনো কিছু না বলে, কেননা এখন যদি আকাশ সবকিছু বলে দেয় তাহলে সমস্যা হবে। এইদিকে রোজাও আকাশকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছে। রোজা তো আকাশের দিকে তাকিয়ে আছে, চোখই ফেরাতে পারছে না, কেননা আকাশ আগে অনেক সুন্দর ছিল, যার জন্য ওকে সবাই অনেক পছন্দ করত। এদিকে আকাশ রুমে যায় এবং আকাশের পিছনে ওর মা ও ভাই ওরা সবাই আসে। ওরা রুমে আসলে আকাশ দরজা বন্ধ করে দেয়। ওরা দুজন বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ রেস্ট নেয়। এরপর আকাশ রবির সাথে যোগাযোগ করে। অন্যদিকে আবির যখন ক্লাসরুমে আসে তখন আদ্রিও রোজা আবিরের কাছে আসে। রোজা ওই রুমে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ মাত্র গোসল করে টাওয়েল পরে দাঁড়িয়ে আছে। আকাশকে এইভাবে দেখে রোজা তো নিজেকে ধরে রাখতে পারছে না। আকাশ যদি রোজাকে দেখে লজ্জা পায়, কিন্তু রোজা একটু লজ্জা পাচ্ছে না, সেজন্য এদিকে রোজাও সবকিছু নিয়ে বেরিয়ে আসে মন খারাপ করে। রোজার বোনের কাছে যায়, রোজার রুমে চলে যায়। অন্যদিকে ইরা তো অনেক খুশি আকাশের সাথে দেখা করতে পেরে, কেননা ইরা আকাশকে অনেক ভালোবাসে। সেজন্য ভার্সিটি থেকে অনেক কিছুর বিনিময়ে ঠিকানা জোগাড় করে আকাশের বাড়িতে আসে। কিন্তু আকাশকে আবার দেখতে পেয়ে ইরা তো মনই ভালো হয়ে গিয়েছে, তাই না চাইতেও কিছু না বলে চলে আসে। এখন চলুন আপনাদের তাহলে 2 বছর আগের কাহিনী বলি, যেখানে আপনারা ইরা ও আকাশের ব্যাপারে জানতে পারবেন, তার সাথে গল্পের যে যে রহস্য আছে তাও আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক। আকাশ যেদিন চিৎকারতে জয়েন করার জন্য কথা, ওই দিন ছিল আকাশের ফাইনাল পরীক্ষা। মানে আকাশ ওই দিন যদি চাকরিতে জয়েন না করে তাহলে এই চাকরি হারাবে। তাই আকাশ ওর মাও আবিরের সাথে কথা বলে। আবিরও মা আকাশকে চাকরিতে জয়েন করতে বলে। আকাশ সেজন্য আর্মি ক্যাম্পে চলে আসে। ওখানে আকাশ লাইনে দাঁড়িয়ে সবার মতো ফর্ম দিয়ে নিজের সব কাগজপত্র নিয়ে চলে আসে। বাসার দিকে আসার পথে আকাশের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। এতে করে আকাশ মেয়েটির উপর পড়ে যায়। নিচে পড়ে গিয়ে আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেন মেয়েটি অনেক সুন্দর ছিল। মেয়েটিও আকাশকে দেখতে ব্যস্ত। ওরা দুজনেই ব্যাপারটা বুঝতে পেরে উঠে দাঁড়ায়। এইদিকে ভেবেছিল মেয়েটি আকাশকে থাপ্পড় দিবে, কিন্তু মেয়েটি তেমন কিছু করলো না, উল্টে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ চোখ বন্ধ করে আছে। এরা আলতোভাবে আকাশের মুখটা ছুঁয়ে ধরে। এতে করে আকাশ চমকে উঠে আস্তে আস্তে ঠোঁট চোখ মেলে তাকিয়ে দেখে আসলে ব্যাপারটা কি। চোখ মেলে তাকিয়ে দেখে ইরা মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। এবার আকাশের মুখে হাসি ফুটে। এরা চলে যায় এরা যাওয়ার পথে ওই লোকগুলো আকাশকে মারার জন্য, কিন্তু আকাশও কম না, ওদের মারতে থাকে। কেননা ট্রেনিং করেছে, তাই শত্রুদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তাই খুব ভালো করেই জানা আছে। এইদিকে ওদের মেরে অবস্থা খারাপ বানিয়ে দেয়। ওরা চলে যাওয়ার পর বাড়িতে এসে ওর মাকেও ভাইকে এই সুখবরটা দেয়। ওদের পরিবারে কারা কারা থাকে তা আপনার সিজন 1 অনেকবার পড়েছেন, তাই নতুন করে আর বলতে চাই না। চাকরির ব্যাপারটা শুনে সবাই অনেক খুশি হয়। একে একে ওর ভাই চলে আসে। আবির আসার পর কয়েকদিন সকালে আকাশ বের হয়ে দেখে ওর মা নাস্তা বানাচ্ছে। তখন আকাশের কিছুটা খারাপ লাগে, কেননা ওর মা এখনো সংসার কাজ করতে হয়। কিছুক্ষণ পর আকাশের ভাই আবির উপর থেকে নিচে নামে। ওরা দুইজন দুই দিকে চলে যায়। আকাশ আসে ইউনিভার্সিটিতে, কেননা আকাশের কয়েকদিন পরে পরীক্ষা, সেজন্য স্যারের সাথে কথা বলতে এসেছে। তাই আকাশ স্যারের রুমে আসে। আকাশের পর সবকিছু বলতে থাকে। সপ্তাহ শোনার পর স্যার কি বলবে বুঝতে পারছেন।
তাই উনি একটা সলিউশন দেয়। তাই আকাশ সবটা শুনে চলে আসে ভার্সিটি থেকে। ওখান থেকে বের হওয়ার সময় আকাশ ইরাকে দেখতে পায়, তাই মুখ লুকিয়ে বের করতে গেলে ইরা বুঝতে পারে। ইরা সবটা বুঝলেও কে হতে পারে তাই ইরা বুঝতে পারছে না, সেজন্য ডাক দেয়। অনেক ভয় পর আকাশ মুখ থেকে হাতটা সরায়। এতে করে ইরা অবাক হয়, তাই আবারও জিজ্ঞেস করে। আকাশ ইরার ভয় এখান থেকে পালিয়ে আসে। পালানোর সময় ইরার কয়েকটা বান্ধবী আকাশকে ধরে ফেলেছিল, কিন্তু ওদের হাত থেকে অনেক কিছুর পর ছুটে পালিয়ে গেল। ওখান থেকে বাড়িতে চলে আসে। এরপর আকাশ ভয়ে আর ভার্সিটি যায়নি। এরপর 7 দিন আকাশ ওর পরিবারের সাথে অনেক দিন কাটাতে থাকেন। সবকিছু নিয়ে আকাশের দিন খুব ভালোই যাচ্ছিল। 7 দিন পর আকাশ ওর মা ও ভাইকে ছেড়ে চলে আসে ক্যাম্পে। ওখানে অনেকের সাথে আকাশের পরিচয় হয়। আকাশ ওদের সাথে পরিচয় হয়, তখন ওদের সাথে আকাশের রবির সাথে পরিচয় হয়। ওরা দুজন বড় স্যারের কাছে যায়। ওরা ওখানে সবটা ঠিক করতে পারে। এরপর থেকে চলতে থাকে ওদের এখানে বন্ধুত্ব। কিছুদিন পর বড় স্যার একটা মিশনে যাওয়ার জন্য সবার সাথে কথা বলার জন্য আসে। এদিকে আকাশ সহ বাকি অফিসার ওরা নিজেদের প্রশিক্ষণ দিতে থাকে। 2 দিন পর ওরা সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে মিশনে যাওয়ার জন্য। মিশনে যাওয়ার পর আকাশ জানতে পারে এই জায়গার যদি ওরা নামে তাহলে কেউই বাঁচতে পারবে না, কেননা এই জঙ্গলের প্রতিটা গাছে আড়ালে লুকিয়ে আছে শত্রু। তার সাথে নিচে মাটিতে পা লুকানো আছে ল্যান্ডমাইন, যেটার উপর দিয়ে পা দিলেই সব শেষ হয়ে যাবে। অন্যদিকে আকাশ ব্যাপারটা বুঝতে পারে শুধুমাত্র একটা ক্যামেরার সাহায্যে, যে ক্যামেরা আমি সিজন 1 এর মধ্যে 9 নং পর্বের মধ্যে এই ক্যামেরার গুণাগুণ আমি একবার আলোচনা করেছি। তাই ক্যামেরা সম্পর্কে জানতে হলে 9 নং পর্বটা পড়ে নেবেন। সবটা দেখার পর কিছুক্ষণ পর আকাশ ও রবি ওদের সাথে বাকি অফিসার গুলো তাড়াতাড়ি করে বিদ্যুতের তার নিয়ে যেতে থাকে। ওরা 10 মিনিট পর ওই জায়গায় গিয়ে থামে। ওখানে ওরা চুপি চুপি ভিতরে যেতে থাকে। ভিতরে ওরা অনেক লোককে দেখতে পায়, তবে একটা সমস্যা হচ্ছে ওখানে অনেক লোক অবস্থিত। তাই ওরা একটা প্ল্যান করে। এরপর আকাশ কৌশলে ওদের খাবারে অনেকগুলো ওষুধ মিশিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ওরা খাবার খেয়ে সবাই এই সময়ের পর ওই ঘেরাও মধ্যে যারা ছিল ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে আকাশ ওদের কাছে যায়। 15 মিনিট পর হেলিকপ্টার আসতে থাকে। হেলিকপ্টার আসার পর আকাশ যেভাবে করেছে সবকিছু সে মোতাবেক নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওরা সবকিছু নিয়ে রওনা দেয়। রাতের মধ্যে ওদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, আর যাদের ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে একজন ছিল সেনাবাহিনীর মেজর। মূলত এই মিশনটা হচ্ছে ওনাকে ওখান থেকে উদ্ধার করার জন্য। ওনাকে রেখে বাকি সব লোকদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ওখানে পুলিশের সাথে আকাশ কথা বলে। এইদিকে ওদের সব ঝামেলা শেষ করে চলে আসে ক্যাম্পের মধ্যে। ওখানে মেজর স্যার আকাশের প্রশংসায় পঞ্চমুখ। পরের দিন আকাশ সবকিছু নিয়ে চলে আসে বাড়িতে আসার পর ওর মায়ের সাথে দেখা করে। তখন ওর ভাই আবিরও ছিল। ওরা দুজনে মেয়ে দেখতে থাকে। পরের দিন আবিরও আকাশ যায় মেয়ে দেখতে। ওখানে ওরা দুজন বসে আছে, তার সাথে আবির ও আকাশ কথা বলতেছে। আকাশ ও আবির বসে আছে। 5 মিনিট ওরা 2 বোন আসে একসাথে। আবির তাকিয়ে দেখছে, অন্যদিকে আকাশ পাশের মেয়েটিকে দেখে। আকাশ পাশের মেয়েটিকে দেখে ওইখান থেকে দৌড়ে বাহিরে চলে আসে। আকাশের দৌড়াতে দেখে আবিরও ওখান থেকে পালিয়ে চলে আসে। ওদের দৌড়াতে দেখে ওই মেয়েটি তো রাগে জ্বলে উঠে। বাড়ি সবাই বলাবলি করতেছে কেন এসব কিছু হলো, কি কারণে ওরা চলে গিয়েছে, এই নিয়ে ওরা আলোচনা করতে থাকে। এইদিকে ওরা প্রায় এই 2 দিনে 10টার উপরে মেয়ে দেখে, কিন্তু কোনো মেয়েকেই ওদের পছন্দ হলো না। পরের দিন সকালে এইদিকে আকাশ চলে আসে, অন্যদিকে আবির বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর আবির কয়েকদিন পর একটা বাড়িতে আসে। ওখানে আবিরও ওর মায়ের মেয়ে পছন্দ হয়, তাই ওনারা বিয়ের কথা ফাঁকা করে। আকাশকে জানায়, আকাশ জানিয়ে দেয় ও আসতে পারবে না। কল কেটে চলে আসে বড় স্যারের কাছে। ওনার কাছে আসতেই এইদিকে আকাশ ওর টিমদের ট্রেনিং করাতে ব্যস্ত। অন্যদিকে আবির ওর বিয়ের কাজ প্রায় করা শেষ হয়েছে। কিছুক্ষণ পরে ডেভেল 3 দিন পর আকাশ ওর টিমদের নিয়ে মিশনে যায়। অন্যদিকে আবির বিয়ে করার জন্য অদ্রিদের বাসায় আসে। ওখানে ওদের বিয়ে হয়ে যায়। অন্যদিকে অদ্রিও আবির একই রুমে বসে আছে। তখন অদ্রি বলে আকাশ ওর ভাইয়ের সাথে লাস্ট কথা বলে কল কেটে দেয়। এদিকে আবির সংসার জীবনে পা দেয়। অন্যদিকে আকাশ ওই দেশে মিশন কিভাবে করবে না করবে তা নিয়ে আলোচনা করতে থাকে। বাংলাদেশে আবির উঠে যাওয়ার পরই রোজাও ওখানে চলে আসে। এদিকে ওদের পরিবার খুব সুখী আছে। এইদিকে আকাশ ও টিমদের রেডি করে। কিছুক্ষণ পর 50 জন ওখানে নাম লিখে। এই 50 জন লোককে নিয়ে আকাশ বেরিয়ে যায় মিশনের উদ্দেশ্যে। ওদের মিশন হবে এই আইল্যান্ডের ভিতরে।
এই আইল্যান্ড মোট 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত। ওরা খুব সাবধানের সাথে এগোতে থাকে। ওরা যতই যাচ্ছে ততই বিপদ ওদেরকে দাওয়া করে বেড়াচ্ছে, কেননা ডেভিল ওর রুমে বসে পড়ে আইল্যান্ডটা নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর ওরা লোক পাঠিয়ে দেয়, এতে করে কিছুক্ষণ পর গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আকাশের কথায় সবাই একে একে গাছে উঠতে থাকে। ওরা গাছের ওখানে লুকিয়ে থাকে। ডেভিলের লোকগুলো গাছের কাছে এসে কাউকে খুঁজে পাচ্ছে না, তাই ওরা ভালো করে আরো খুঁজতে থাকে। ঠিক তখনই আকাশ দূর থেকে একটা কেমিক্যালের বোতল ছুঁড়ে মারে ওদের দিকে। এতে করে ভিতরে থাকা সব কেমিক্যাল বের হতে থাকে। এতে করে ওই জায়গায় পুরো ধোঁয়ার জন্য অন্ধকার হয়ে যায়। কথাগুলো বলতে বলতে ওরা সবাই ওখানে জ্ঞান হারায়। ওরা জ্ঞান হারানোর পর ওরা তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে যায়। ওমা চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না, সেজন্য ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে। ওদের মারার পর ওই জায়গাটা একটু ক্লিন করে ফেলে। কিছুক্ষণ পর ডেভিলের তাড়াতাড়ি দেখো আরো লোক পাঠাও। কিছুক্ষণ পর ওখানে আরো লোক পাঠানো হয়, একে একে ওখানে লোক পাঠাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর ওদের প্রায় 100 লোক মারা যায়। ওরা মারা যাওয়ার পর ডেভিলের কিছু স্পেশাল লোকদের ওদের মারার জন্য পাঠায়। ওরা পুরো আইল্যান্ডে মেশিন গান নিয়ে পুরো জঙ্গলে গুলি করতে থাকে। এতে করে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। আকাশ ও টিম কাজ করতে থাকে। ওরা একে একে সবাইকে মারতে থাকে। এতে করে ওদের কিছু লোক মারা যায়। আকাশের দলে 30 জন লোক আছে, কেননা এবার যারা অ্যাটাক করেছিল ওরা অনেক শক্তিশালী সাথে অনেক অত্যাধুনিক অস্ত্র দ্বারা ওরা হামলা করেছিল। ওরা সামনে যতই যাচ্ছে ততই ওদের কাছে বিপদ এগিয়ে আসছে। এদিকে সামনে যেতে যেতে আকাশের কাছে আর মাত্র 5 জন অফিসার আছে। ওরা মিসাইলের প্রায় কাছে চলে এসেছে। এতটুকু আস্তে আস্তে আকাশের শরীরের কিছুটা দুর্বল হয়ে যায়। এদিকে ডেভিল বুঝতে পারে সে আর বাঁচবে না। তাই ডেভিলের লোকের সাথে কথা বলে ওখান থেকে একটা হেলিকপ্টার উঠে চলে যেতে থাকে। হেলিকপ্টার ওঠার আগে মিসাইল ছেড়ে দেয়। মিসাইল যেতে থাকে। আকাশ ওই মিসাইলের সব কিছু জানে, তাই বাকি অফিসারদের ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় এবং সামনে থাকা একটা রকেট ওই মিসাইলের দিকে ছুঁড়ে মারে। এতে করে রকেট গিয়ে মিসাইলে লাগে, সাথে সাথে মিসাইল ব্লাস্ট হয়ে যায়। মিসাইল এতটাই পাওয়ারফুল ও তাপ ছিল যে ওর তাপে আইল্যান্ডে থাকা সবগুলো গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই তাপ এসে আকাশের মুখে লাগে, তাও অল্প একটু। আকাশ ছিটকে পানিতে পড়ে যায়। আকাশের সাথে থাকা বাকি অফিসারগুলো আকাশকে দেখে কাছে আসে। ওরা পানি থেকে আকাশকে উঠিয়ে নেয়। ওরা আকাশকে ওখানে থাকা একটা হেলিকপ্টার করে ওরা আকাশকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে ডক্টর আকাশকে দেখতে থাকে, তার সাথে আকাশের সাথে থাকা বাকি অফিসারদেরও ট্রিটমেন্ট করতে থাকে। 2 ঘন্টা পর ডক্টর বাহিরে আসে। এইভাবে আকাশের চিকিৎসা হতে থাকে। আকাশ সব বাকি অফিসারদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আকাশকে একটা সেফ জায়গায় রাখা হয়, এখানে আর্মি লোক ছাড়া আর কারো আসা নিষেধ। একদিন পর আবিরের মা হঠাৎ আকাশের কথা মনে পড়ে, তাই আবিরকে ডাক দেয়। ওরা পরের দিন নতুন বাড়িতে যায়। এই বাড়িটা অনেক বড়, কেননা এই বাড়িটা আগে আকাশদেরই ছিল। পরে কেউ ঠকিয়ে বাড়িটা নিয়ে যায়, পরে আবার এই বাড়িটা ফিরিয়ে আনে। অদ্রিত বাড়িটা দেখে অনেক খুশি হয়। এইভাবে এই বাড়িতে ওরা 7 দিন কাটাতে থাকে। 7 দিন অদ্রি খেয়াল করছে আবির সারাদিন অফিসে কাজ করে, তাই অদ্রি একটা প্ল্যান করে। কথাটা বলার সাথে সাথে আবির অদ্রিকে কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে অদ্রির মুখ লাল হয়ে আছে। অদ্রি তখন রাগ করে চলে যায়। এভাবে অদ্রি আগের মতো নেই। কথায় কথায় আকাশের মায়ের উপরে রাগ দেখায়, আবার মাঝে মাঝে আবিরের উপরও দেখায়। আবির তো কি বলবে বুঝতে পারছে না। এভাবে যেতে থাকে 15 দিন। আকাশের মুখের ব্যান্ডেজ খোলা হবে, তবে আকাশের মুখের ব্যান্ডেজ খুলবেন ওর বড় স্যার। উনি আকাশের ব্যান্ডেজ খোলার জন্য এগিয়ে আসে। তার সাথে ওই মিশনে কি হয়েছে না হয়েছে এই সব কিছু বড় স্যারকে বলতে থাকে। উনি সবটা শুনে আকাশের উপর অনেক গর্ববোধ করেন। উনি ব্যান্ডেজ খুলে আকাশের সামনে আয়না রাখে। এইদিকে আকাশ রেস্ট নিতে থাকে, সাথে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, চেয়েছিল কি আর হয়ে গেল কি। অন্যদিকে আকাশের মা আবির অনেক টেনশনে আছে, কেননা 1 মাস হয়ে গেছে আকাশ এখনও যোগাযোগ করেনি। সেজন্য সবাই টেনশনে আছে। অদ্রির রাগ দেখে চলে যায়। অদ্রি যাওয়ার পরে আকাশ কল দেয়। আবির কলটা রিসিভ করার সময় কোনো নাম্বার দেখতে পায়নি, তাই রিসিভ করে। আবির ওর মাকে ডেকে নিয়ে আসে। ওরা আরো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকে। সবটা বলার পর আকাশ ভিডিও কল দেয়। আকাশের মা তো আকাশকে দেখে চমকে ওঠে, তার সাথে আবির ওর মায়ের চোখ দিয়ে কান্না করতে থাকে। ওনাদের সাথে কথা বলে আকাশ রেস্ট করতে থাকে। কয়েকদিন পর আকাশের বড় স্যার মেজরকে বিদায় জানাতে সবাই একত্রিত হয়। ছেলেটার মাঝেই গুণগুলো অবশ্যই আছে, আমি যতদূর জানি। এখন আমি আপনাদের সাথে ওর পরিচয় করিয়ে দেব। তবে
ওর যখন এখানে আসবে তখন ওকে দেখেও কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। ও যখন আনা হবে তখন আমি সব কিছু বলবো। তাহলে আকাশ তুমি উপরে আসে। আকাশ তো উপরে যায়, ওখানে আকাশকে দেখে অনেকেই অনেক কিছু ভাবতে থাকে, কেননা আকাশের যে যে স্থানে শুধু শরীর দেখা যায় ওই জায়গাগুলোতে কালো হয়ে আছে, সেই জন্য অনেকে অনেক কিছু বলা বলি করছে। ওনার কথা শুনে অনেক মাথা নিচু করে বসে আছে। আমি তাহলে সুস্থ হয়ে সবার মাঝে আসবো। ওই দিন আকাশ বিদায় নিয়ে চলে আসে ওখান থেকে, নিজের প্রয়োজনীয় সব কিছু নিয়ে চলে আসে বাড়িতে। তবে বাড়িতে আসার পর নিজের চেহারা দেখে নেয়, যাতে করে কেউ কোনো কথা জিজ্ঞেস না করতে পারে। বাড়ির সামনে এসে আকাশ দরজায় টোকা দেয়। টোকা দেওয়ার পরে আকাশের শত্রুর আবির্ভাব হয়। আকাশ ঘরে ঢুকতে যাবে তখনই অদ্রি বলে। অদ্রির সাথে এইভাবে কথা বলতে দেখে আকাশের মা বের হয়ে আসে। উনি আকাশকে দেখে চিনতে পারে, তার সাথে জড়িয়ে ধরে থাকে, তার সাথে কান্না করতে থাকে। আকাশকে ওর রুমে নিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়। বিকেলের পর আবির আসে। আবির আসার পর অদ্রির মুখে কথাটা শুনতে পায় যে আকাশ এসেছে। তাই আবির তাড়াতাড়ি করে আকাশের রুমে যায়। আবিরও ওখানে গিয়ে আকাশকে দেখে কান্না করতে থাকে। আকাশ ওর ভাইকে কি বলবে কিছু বুঝতে পারছে না। এদিকে আকাশ বাড়িতে আসার পর অদ্রি আকাশের সাথে যা তা ব্যাপার করেছেন, সে সব কিছু আপনারা সিজন 2 পড়েছেন, তাই নতুন করে আমি আর এই নিয়ে আলোচনা করব না। কেননা একই কাহিনী দুইবার বলে সময় নষ্ট করব না এবং গল্পটাও বড় করব না। চলুন মেইন পয়েন্টে আসি। আকাশের পরিস্থিতি তো জানলেন, এবার আমরা তাহলে ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আসি। ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ সম্পূর্ণ সুস্থ হওয়ার পর যখন ভার্সিটিতে যায় তখন ওখানে ইরার সাথে দেখা হয়। ইরা ওর বান্ধবীদের সাথে তখন আড্ডা দিচ্ছিল। আকাশ যখনই ভেতরে যেতে চাইবে তখনই ইরার সামনে আসে। সবার সামনে মুখের উপর কথাটা বলে দেওয়ার জন্য ইরা অনেক অপমানিত সবার সামনে। ওখানে ক্লাস করে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রোজা, এদিকে আকাশ রুমে গিয়ে শুয়ে আছে, অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। অদ্রি আবিরের কাছে নালিশ করে। আবির অদ্রির কথায় হ্যাঁ না উত্তর দিতে থাকে। রাতের বেলা আবির আকাশের রুমে আসে। আবির চলে যায়। এদিকে আর্মিতে জয়েন করার সময়ও হয়ে গিয়েছে। তবে এবার আকাশ যা করবে সব কিছু ডিফেন্সে করবে, মানে আকাশকে ডিফেন্সের কোনো পোশাক পরতে হবে না। ওর কাজ হবে অফিসে এসে কাজ করে এবং মিশনে অংশগ্রহণ করতে হবে। তার সাথে করতে হবে বাড়িতেও থাকতে পারবে, কেননা আকাশ তখন একজন মেজর হবে, সেজন্য ওর উপরে তেমন কোনো চাপ পড়বে না বাধ্যতামূলকভাবে। 2 দিন পর আকাশ ও ভাই ও মায়ের কাছে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। তখন অদ্রি বলে, এদিকে আকাশকে আর্মি ক্যান্টনমেন্টে ফুল দিয়ে বরণ করা হয়। তার সাথে আকাশকে ওর প্রাপ্য চেয়ারে বসানো হয়। আকাশ ওখানে বসে অনেক খুশি লাগছে। আকাশ যেহেতু মিশনে যাবে, মিশন করতে হবে, তাই কোনো প্রেস মিটিং করেনি, কেননা এতে করে আকাশের জন্য ক্ষতি হতে পারে। এইদিকে ডেভিল ও ওর লোক আস্তানায় বসে আছে। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কাজ শেষ করে বিকেলে বাড়িতে আসার সময় আকাশ কিছু মিষ্টি জাতীয় অনেক কিছু নিয়ে আসে এবং ওর ভাই ও মাকে মিষ্টি খাওয়ায়। আকাশ ওর ভাই ও মাকে সব কিছু বলেছিল। তখন অদ্রি কিছুটা শুনে ফেলে বলে। অদ্রি চলে যাওয়ার পর ওই রুম থেকে চলে আসে। রুমে আসার পর ওখান থেকে চলে আসে পরের দিন সকালে। আকাশ ক্যাম্পের দিকে যাচ্ছিল তখন রাস্তার ধারে ইরাকে দেখতে পায়। ইরা কয়েকজন লোকের সাথে ঝামেলা করেছিল, তাই গাড়ি থেকে নেমে ইরার কাছে যায়। ওখানে টাকা দিয়ে আকাশ চলে আসে। ইরা তো ওখানে দাঁড়িয়ে আছে, কেননা আকাশ একবারের জন্য টাকা চায়নি ওর কাছে। কখন কোথায় কিভাবে টাকা নেবে ইরা বারবার ডাকছিল, কিন্তু না শোনার জন্য ওর সামনে যায়। ওরা একটা কাশফুলের মাঝে যায়। ওখানে আকাশ ও ইরা বসে আছে। তখন ইরা কাশফুল দিয়ে মালা ও নূপুর বানায়। এইগুলো বাসিয়ে আকাশের হাতে দেয় ওকে পরিয়ে দেওয়ার জন্য। আকাশের কারণ জানতে চায় ইরার কাছে। কথাটা বলে আকাশ ইরাও আকাশের আগের ছবিগুলো দেখায় একসাথে। ইরা ছবিগুলো দেখে হাসতে থাকে। ইরার হাসির মানে আকাশ এখনো বুঝতে পারেনি। এরা ছবি দেখাতে থাকে। আকাশ সবগুলো ছবি দেখতে থাকে। এক একটা ছবি এক এক রকমের ওদের দুজনের। কোনো রকম কোনো কিছু এডিট করা নেই। আকাশ তো এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সবটা শুনে ইরার প্রপোজাল আকাশ অ্যাকসেপ্ট করে। ইরার মাথায় মালা পরিয়ে দেয়, সাথে পায়ে নূপুরও পরিয়ে দেয়। এতে করে অনেক খুশি হয়ে যায়। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ ওরা একে অপরকে জড়িয়ে ধরার পর আকাশ সামনে তাকিয়ে দেখে কতগুলো লোক ভিতর থেকে বের করছে। ওদের বেশিরভাগই লোকের হাতে অস্ত্র ছিল। এরা তো ভয় পেয়ে যায়। ওরা সামনে আসতে থাকে। ওরা আসতেই এরা আকাশকে জড়িয়ে ধরে। ওদের দেখে আকাশের লোকটার কলার চেপে ধরে। কোনো না
ওই লোকটা অনেক বাজেভাবে ইঙ্গিত করেছিল ইরার দিকে। ওই লোকটার সাথে আরো 5 জন লোক ছিল। ওদের হাত খালি ছিল, তাই আকাশের বুঝতে বাকি রইল না যে ওদের কাছে কিছুই নেই। তাই আকাশ ওর কলার ধরে ইরাকে গাড়িতে গিয়ে বসতে বলে। ইরা ভয়ে ভয়ে গাড়িতে গিয়ে বসে যায়। গাড়িতে বসে যাওয়ার পর আকাশ ওই লোকগুলোর সাথে মারামারি করতে থাকে। এতে করে আকাশও একটা ঘুষি খায় ওদের সাথে। আকাশ অনেক মারতে থাকে। এতে করে ওই ছেলেটাকে গুলো আকাশ করে দেয়, তবে পায়ে গুলি। ওরা গুলি খেয়ে চটপট করতে থাকে। এদিকে ইরা গাড়ি থেকে বের হলে আকাশের পাশে এসে দাঁড়ায়। ইরাকে নির্দেশ দেয় ওই লোকটার গালে জুতা দিয়ে মারার জন্য। ওই লোকটা অনেক চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে, কেননা কিছু করলে যে ওকে মেরে ফেলবে সেজন্য ওরা চুপ করে আছে। ইরা ওদের মারা শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর রবি আসে পুলিশ নিয়ে। আকাশ রবিকে সবকিছু বুঝিয়ে দেয় এবং ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর ওরা বাড়িতে আসে। তখন বিকাল হয়ে যায়। আবিরও বাড়িতে চলে আসে। ইরা, আকাশের মা, ভাবি ও রোজা একসাথে বসেছিল। ওনারা কথা বলছিল। ততক্ষণে কেউ কিন্তু বুঝতে পারেনি এখানে আসলে কি হচ্ছে। আবির আসার কিছুক্ষণ পর আকাশের কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে তাকিয়ে আকাশ, ইরা ও আবিরকে দেখছে। আকাশের কথা শুনে আবিরও ওর মা খুশি হয়, কিন্তু অদ্রিত রোজা অনেক অবাক হয়। কেননা অদ্রি ভেবেছিল রোজাকে ওর সাথে বিয়ে দিবে, কিন্তু তা দেখে অদ্রি ভালো করে বুঝতে পারে। এইদিকে আকাশের মা ও ভাইয়ের ইরাকে অনেক পছন্দ হয়। আকাশ ইরাকে ওর বাড়িতে গিয়ে পৌঁছে দেয়। পরের দিন আকাশের মা ও ভাই ওরা দুজনে গিয়ে ইরাদের বাড়িতে যায়। ওখানে ওদের বিয়ের সব কথাবার্তা বলতে থাকে। ওনারা বিয়ের কথাবার্তা ঠিক করে চলে আসে। পরের দিন আকাশ মিশনে যায়। ওই মিশনে আকাশ যাওয়ার সময় ইরাকে কল দেয়। এইদিকে আকাশ চলে যায় মিশনে। ওখানে রবিও সাথে ছিল। কিছুদিন পর আকাশ আবারও আসে লন্ডনে। ওখানে আবারও আকাশের দেখা হবে ডেভিলের সাথে। ডেভিল বাংলাদেশে আসার আগে যে মিশনের কথা বলেছিল, এই মিশনটা হবে আকাশের সাথে। যদিও আকাশ জানে না কিছু, আর না জানে ডেভিলও। আকাশ সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে। কিভাবে কি করতে হবে না হবে সবকিছু প্ল্যান করতে থাকে ওর বাকি অফিসারদের সাথে। কেননা এই মিশনে অনেক রিস্ক আছে। কেননা এই মিশনটা পানি পথে হবে, যার জন্য সবার লাইফ জ্যাকেট, সাথে বন্দুক ও পানি বোমা নেওয়া হয়। যে বোমা পানিতে মারার পর সাথে সাথে গলে গিয়ে নৌকা, বোট এগুলো নষ্ট করে দেয়। এখন চলুন গল্পে ফিরে যায়। ওরা স্পিড বোর্ডে উঠে সামনে এগোতে থাকে। অন্যদিকে ডেভিল ও লোকজনকে নিয়ে নদীপথে মালামাল নিতে থাকে। কেননা এখানে ডেভিল যুদ্ধ করার জন্য অস্ত্র আনছিল। তখন আকাশ ওর অফিসারদেরও রবিকে নিয়ে ওই জায়গায় হামলা করতে থাকে। এতে করে ডেভিল ওখান থেকে ঠিকই পালিয়ে যায়, কিন্তু ডেভিলের লোকগুলো একে একে আকাশের হাতে মরতে থাকে। এদিকে ডেভিল হেলিকপ্টারে করে গুলি করতে থাকে। আকাশে কিছু অফিসার এতে মারা যায়। ডেভিল তো সে মহাখুশি, কেননা এইভাবে ডেভিল অনেক লোককে মারতে পেরেছে সেজন্য। বাকি অফিসারগুলো তাড়াতাড়ি করে পানিতে ডুব দিয়ে নদীর পাড়ে যেতে থাকে। অন্যদিকে ডেভিল কাউকে দেখতে পাচ্ছে না, তাই ডেভিল ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে ওরা অনেক অস্ত্র ওখান থেকে উদ্ধার করে। ওইসব অস্ত্রগুলো আকাশ সাথে করে তো আর আনতে পারবে না, তাই ওই অস্ত্রগুলো ওই দেশের সরকারের কাছে দিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বেশি আফসোস ডেভিলকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারছে না। অনেক আফসোস হয়ে আকাশকে ওর দেশে ফিরে আসতে হয়। তবে আসার আগে ইরার জন্য অনেক শপিং করে, তার সাথে ওর মা ও ভাইয়ের জন্য। বাংলাদেশে আসার পর আকাশ ওর বাড়িতে সব কিছু রেখে চলে আসে ভার্সিটিতে। ইরা দাঁড়িয়েছিল। আকাশ গিয়ে ইরার চোখ ধরে রাখে। আকাশ চোখ থেকে হাত সরিয়ে নেয়। ইরা তো আকাশকে দেখে এত খুশি হয় যা বলার বাহিরে। তাই খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। একে একে সবার সাথে পরিচয় শেষে ইরাকে নিয়ে চলে আসে শপিংয়ে। ওখানে ইরাকে অনেক কিছু কিনে দিয়ে চলে আসে বাড়িতে আসতেই কথাটা বলে আকাশকে বিছানায় ফেলে দিয়ে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করতে থাকে। এতে করে বাড়ির সব লোকজন চলে আসে রুমে আসার পর আকাশের কথা শুনে অদ্রি ও রোজা দুজনে তো অবাক হয়ে যায়। ওরা কি বলবে ভেবে পাচ্ছে না। এইদিকে দেখতে দেখতে ইরা পরীক্ষা শেষ হয়ে যায়। অন্যদিকে ডেভিলও ও লোকদের নিয়ে বাংলাদেশে চলে আসে, কেননা ডেভিলও আকাশের মধ্যে আরও একবার লড়াই হতে চলেছে, যা আকাশ জানতেও পারছে না। অন্যদিকে আকাশ ও ইরার বিয়ের দিন আস্তে আস্তে ঘনিয়ে এলো। আকাশ ও ইরার সবকিছু ঠিক হতে লাগলো। আজকে আকাশ ও ইরার বিয়ের দিন। আকাশ বর্ষে যে ইরাদের বাড়িতে যায়। ওর সাথে রবিও আরও কিছু অফিসার আসে। ওরা এখানে আকাশের সাথে কাজ করেছিল, সেজন্য কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে ইরাকে বাড়িতে আসার পর আকাশ জানতে পারে ইরা বাড়িতে নেই। ইরার বাবা মা জানায় ইরাকে অনেকজন লোক মিলে তুলে নিয়ে যায়।
তার সাথে নেটওয়ার্ক জ্যামারও টেলিফোন লাইনের তার ও কেটে দেয়। এদিকে 10 মিনিট অপেক্ষা করে লাভ নেই। আমরা এই 10 মিনিটের ভেতরে জেনে আসি ইরাকে কে বা কারা কিভাবে কিডন্যাপ করেছিল। তাহলে চলুন এখন তা নিয়ে শুরু করি। ইরা যখন তৈরি হয়ে বসে আছে তখনই রানার লোক এসে ইরাকে ধরে নিয়েছে। ইরা ওর মতো করে সেজে বসেছিল, ঠিক ওই ফাঁকে ওরা নিয়ে চলে যায়। ইরাকে সামনে নিয়ে বসে আছে। এদিকে 10 মিনিটের কাহিনী শেষ। এবার দেখি গল্পের নায়ক কি করে। আকাশের সামনে একটা গাড়ি থামে, ওখান থেকে 15 জন আর্মির লোক নামে। ওরা নেমে কয়েকটা বন্দুক সাথে করে আনে, যা বাকি অফিসারদের দিয়ে দেয়। আকাশ বিয়ে বাড়িতে 5 জন অফিসার রেখে বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে পড়ে গাড়িতে করে। যেতে যেতে মোবাইল ট্র্যাক করতে থাকে। ডেভিল ইরাকে নিয়ে একটা জঙ্গলের কাছে আসে। জঙ্গলের পাশে একটা নদী আছে যে নদীতে কয়েকটা স্পিড বোট আছে, যেখানে ডেভিল কোনো সমস্যা দেখলে খুব তাড়াতাড়ি করে পালাতে পারে। আকাশের টিমদের নিয়ে চলে আসে সেই জায়গায়। ওখানে প্রতিটা মিশনের মতো আকাশ 2 জনকে নিয়ে রেডি করে রাখে বাহিরে, বাকি সবাইকে নিয়ে এগোতে থাকে সে জায়গায়। এদিকে ডেভিল তো দেখতে থাকে, কেননা ওই বাড়ির চারপাশে আছে সিসিটিভি, যেখানে ডেভিল সব কিছু দেখছে এবং হীরাকেও দেখাচ্ছে। এদিকে আকাশ কিছু লোককে মারতে মারতে ভিতরে ঢুকে যায়। ওখানে সবাই খুঁজে খুঁজে মারতে থাকে। এদিকে ডেভিল ইরাকে রেখে ওখান থেকে গুপ্ত একটা দরজা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আকাশ ওই রুমে এসে দেখে ইরাকে বেঁধে রেখেছে। আকাশ যেই ইরার কাছে যাবে, যদি তুমি খোলার চেষ্টা করো তাহলে এটা ফেটে যাবে। এদিকে ইরার শরীরে থাকা বোমাটা নষ্ট করতে ব্যস্ত। অন্যদিকে ডেভিল পালাতে গেলে কিছু অফিসার ডেভিলের পায়ে গুলি করে। ডেভিল চিৎকার করে ওঠে। অফিসার ডেভিলের কাছে আসে এবং ডেভিলকে নিয়ে চলে আসে আকাশের কাছে। কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে বের হতে যাবে, তখন ডেভিলকে ওখানে রেখে আকাশ ইরাও বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে আসে। আসার সময় ঘরে বোমা রেখে দেয়, যে বোমার আঘাতে ডেভিল সব বাকি লোকেরা মারা যায়। হীরাকে নিয়ে বিয়ে বাড়িতে আসার পর সবাই অনেক খুশি হয়ে যায়। হীরাও খুশি হয়, বিয়ের পেটিতে বসে। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। বিয়ের শেষ, হীরাকে নিয়ে বাড়িতে আসে আকাশ। কথাটা বলে 2 জন 2 জনকে জড়িয়ে ধরে।